হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আচ্ছা, জোহরা আপু, আপনি না হচ্ছে ব্যাচ চেঞ্জ করতে চাইছিলেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস 2। আমরা হচ্ছে আর 2টা মিনিট ওয়েট করি, তারপর হচ্ছে ক্লাস ক্লাস শুরু করে দিব আর কি। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? 2 মিনিট ওয়েট করি, তারপরে শুরু করব। হুম। আচ্ছা, মনে হয় সবাই জয়েন হয়ে গেছেন। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। আজকে হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস 2। তো ক্লাস 2 এর মধ্যে আমাদের যা যা থাকবে সেটা যদি একটু দেখে আসি। দাঁড়ান, কিছু জিনিস একটু ক্লোজ করে দিই। হুম। আচ্ছা, ক্লাস নাম্বার 2 এর মধ্যে আমাদের টপিকগুলো থাকবে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, পোলার গ্রিড টুল, এই বিষয়গুলো থাকবে আর কি। ঠিক আছে? এর মধ্যে আমাদের কিছু জিনিস কাজে লাগে না, একদমই লাগে না, and কোনোদিন লাগবেও না। ঠিক আছে? এই টুলগুলোর মধ্যে যা যা আছে, ম্যাক্সিমাম জিনিসই আমাদের কাজে লাগে না অ্যান্ড লাগবেও না কোনোদিন, কারণ আমরা অন্য ওয়েতে সেই জিনিসগুলোকেই সেম ভাবে ব্যবহার করতে পারি। সবাই একটু জানাবেন চ্যাটের মধ্যে যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আছে, থ্যাংক ইউ আসিফ ভাই। ওকে, আমি কিছু জিনিস একটু অফ করে দিই, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। ওকে। আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে আমি যদি কেটে দেই, এটা আমার ইলাস্ট্রেটরটা ওপেন ছিল। না না, আমার ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে আমরা যদি হচ্ছে ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নেই, নিউ একটা আর্টবোর্ড নেওয়ার পর যে কোনো একটা আর্টবোর্ড নিলাম, নর্মাল একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখানে যেটা করতে পারি, আমরা তো হচ্ছে লাস্ট ক্লাসে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল অ্যান্ড হচ্ছে শেপ টুলের ব্যাপারেও কিছু জেনেছিলাম, যেটা রেক্টেঙ্গুলার টুল নামে পরিচিত। জুম ইন জুম আউটের বিষয়গুলো কমন। তো আমাদের লাইন সেগমেন্ট টুলটা কোথায় থাকে? লাইন সেগমেন্ট টুলটা মূলত থাকে আপনাদের এই লেফট সাইডের টুলবার থেকে। যদি আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে এখানে দেখবেন লাইন সেগমেন্ট টুল। এখন এই লাইন সেগমেন্ট টুলের কাজটা কি? যেহেতু নামের সাথে লাইন আছে, দ্যাট মিনস বুঝতেই পারতেছেন এটা লাইন। তো এটা ক্লিক করে যখন আপনি টান দিবেন, যতটুকু এরিয়া আপনি টান দিবেন ততটুকু সে একটা লাইন টান দিবে, লাইন করবে। সেম ভাবে লাইন টান দিতে থাকেন, সে লাইন করবে। যেদিকেই দিবেন সেদিকে সে কিন্তু বাঁকা হতে পারতেছে না, সে কিন্তু একদম সোজা অবস্থাতেই বসতেছে। এন্ড আপনি যদি শিফট প্রেস করেন তাহলে এটা অ্যাঙ্গেলটা পরিবর্তন করবে। ঠিক আছে? শিফট প্রেস করে ধরে রাখলে দেখবেন অ্যাঙ্গেলের জায়গায় আটকে যাচ্ছে। আপনি যখন ট্র্যাক করতেছেন আটকে যাচ্ছে, শিফট প্রেস করলে, অ্যান্ড শিফট প্রেস করলে এটা সোজা হয়। এখন এই টুলটা আমাদের কতটুকু কাজে লাগে বা কতটুকু ইফেক্টিভ? আমাদের এই টুলটা তেমন কোনো কাজে আসে না। রিজন কি? আমরা পেন টুল দিয়ে তো সমান সমান লাইন নিতে পারি।
And আমরা শুধু সমান না, আমরা বাঁকা উপর নিচ যেদিকে ইচ্ছে আমরা পেন টুল দিয়ে লাইনটা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইন সেগমেন্ট টুলটার প্রয়োজন পড়ে না, তাই না? ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায় যে দেখা যায় যে এরা হচ্ছে লাইন সেগমেন্ট টুল দিয়ে কিছু জিনিস বানায়। ঠিক আছে, বানায়, সমস্যা নেই। কিন্তু আমাদের যেসব মেজরিটি যে ডিজাইনগুলো করা লাগে সেগুলোর মধ্যে আমাদের লাইন সেগমেন্ট টুলটা লাগে না, আমরা পেন টুল দিয়ে কাজটা করতে পারি। সরি। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে আর্ক টুল। আর্ক টুল মেইনলি আমরা পেন টুল দিয়ে যখন একটা ক্লিক করার পর আরেকটা যখন লাইন নেই, লাইন নিয়ে টান দেই আর কি, যেটাতে আমাদের কন্ট্রোল হ্যান্ডেলটা আসে, সেই সেগমেন্ট পর্যন্ত যাওয়া পর্যন্তই মূলত হচ্ছে এটাকে বলে, আহ, সেটা হচ্ছে একটা আর্ক। যেই কার্ভটা হয় সেটা হচ্ছে একটা আর্ক। আর এখানে আর্ক টুলটা ডিরেক্ট দেওয়া, আপনি একটা পয়েন্টে ক্লিক করে যখন টান দিবেন তখন দেখেন এটা কি কার্ভ হচ্ছে। আর এই কার্ভটা যদি আপনি আপ অ্যারো ক্লিক করেন এই কার্ভটা বাড়বে, আবার ইয়া করলে এই কার্ভটা নিচের দিকে যাবে, কমবে। ঠিক আছে? অ্যান্ড এটা সেম অ্যাজ নিচে উপরে সব জায়গাতেই অ্যাকচুয়ালি কাজ করবে। ওকে, যখন আপনি ইয়া করবেন দেখেন এটা উপর নিচ ইয়া করতেছে। ঠিক আছে? ধরেন আমি এখানে ইয়া করলাম, আমি এখানে একটু যদি ইয়া করে দিই, রাউন্ডেড করে দিই, দেন এই অবস্থায় একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা আমার এক্সাক্ট জানা নাই, কিভাবে যেন এখানে টান দিয়ে টান দিয়ে ইয়া করা যায় আর কি, এই যে কিছু বাটারফ্লাই টাইপের ইফেক্ট বা এই টাইপের কিছু জিনিসগুলো দেওয়া যায়, মেবি ওইটা একটা স্ক্রিপ্টের কাজ। ঠিক আছে, ওইটা আমার এক্সাক্ট খেয়াল নেই বা আমি এটাতে কাজ করি নাই কখনো, এটা আমার জানা নেই। হয়তো ইউটিউবে কিছু ভিডিও আপনাদের সামনে আসতে পারে যে আর্ক টুল দিয়ে একটা বাটারফ্লাই টাইপ ইফেক্ট তৈরি করছে, কিভাবে যেন একটা শর্টকাট আছে ওইটা ইউজ করলে করা যায়, এটা আমার এক্সাক্ট খেয়াল নেই। আচ্ছা, এই গেল হচ্ছে আর্ক টুল। এই আর্ক টুলটা আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা পেন টুল দিয়েই কিন্তু এই আর্কটা ক্রিয়েট করতে পারি, তাই না? এই আর্কটা ক্রিয়েট করতে পারি, অ্যান্ড এটা আমাদের কন্ট্রোলে থাকে। যেই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো সেই জিনিসটাই কিন্তু আমাদের ইউজ করার জন্য সবচেয়ে বেশি বেস্ট। ঠিক আছে? তারপরে যেটা সেটা হচ্ছে স্পাইরাল টুল। এটা কাজে আসে মাঝে মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা কোনো কিছুর ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। অ্যান্ড এটা দেওয়ার পরে আপনি যদি আপেরও ক্লিক করেন দেখবেন যে হচ্ছে কি ভিতরের সার্কেলটা বাড়তেছে, অ্যান্ড আপনি যদি ডাউনেরও ক্লিক করেন দেখবেন এটা কমতেছে। এই জিনিসটা হচ্ছে দেখা যায় যে কিছু ইলাস্ট্রেশন টাইপ ডিজাইন থাকে না, কার্টুন, ওইখানের মধ্যে আমাদের এই বিষয়গুলো কাজে আসে। ঠিক আছে? এছাড়া আমি তেমন কোনো কাজ এই জিনিসটার পাই নাই, আর আমাদের তেমন একটা লাগেও না। হ্যাঁ, গোল্ডেন রেশিও নামে একটা পার্ট আছে ডিজাইনের কথায়, তো ওইটাতে আবার এই স্পাইরালটা থাকলে আমরা হচ্ছে ডিজাইনটাকে ইয়া করতে পারি, একটা অ্যানালাইসিস করতে পারি খুব সুন্দরভাবে। ঠিক আছে? গোল্ডেন রেশিও আপনারা সার্চ করতে পাবেন যদি আপনাদের টপিকের মধ্যে গোল্ডেন রেশিও নাই। আর গোল্ডেন রেশিও অ্যাকচুয়ালি অনেক ক্রিটিক্যাল একটা পার্ট। যে কোনো ডিজাইন সেগমেন্টে বা ডিজাইনের মধ্যে গোল্ডেন রেশিও হচ্ছে সবচাইতে কঠিন এবং সবচাইতে ইফেক্টিভ একটা পার্ট। যে ব্যক্তি গোল্ডেন রেশিও পারবে তার প্রত্যেকটা ডিজাইন একদম পারফেক্ট হবে। এটার একটা কি ক্যালকুলেশন যেন আছে। সো গোল্ডেন রেশিও এটা আপনাদেরটাই বের করে নিতে হবে, আমি জাস্ট নামটা বলে দিলাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এই রেক্টেঙ্গুলার গ্রিডটা হচ্ছে এরকম বক্স বক্স আসে। ঠিক আছে? এরকম বক্স বক্স। তো আমার কথা হচ্ছে এই যে বক্স বক্সটা দেখতেছেন এটা আপনি আপ অ্যারো দিলে আপনার রো রো বাড়বে, রাইট অ্যারো দিলে, রাইট অ্যারো ক্লিক করলে আপনার কলাম বাড়বে, আবার লেফট অ্যারো ক্লিক করলে কলাম কমবে, ডাউন অ্যারো ক্লিক করলে রো কমবে। এখন এই জিনিসটা আমাদের কতটুকু দরকার পড়ে, এই জিনিসটা আমাদের আসলেই দরকার পড়ে, কিন্তু এইটা না। কারণ কি, আপনার যদি 10টা বাই 10টা লাগে, বুঝছেন, আপনার দশটা 10টা বক্স বাই 10টা বক্স লাগবে, গ্রিড লাগবে। তো আপনি কি করবেন, আপনি কি গুনবেন? জিরো করে দিলেন ফার্স্টে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা এইভাবে গুনে দিবেন। আবারও ডানেরটা একদম কমাবেন, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে গুনে দিবেন। আচ্ছা, 11টা হয়ে গেছে, আমার 9টা প্রেস করা দরকার ছিল। সো 11টা হয়ে গেছে আমার দরকার যতগুলো, এটাকে আমি এইভাবে গনে গনে নিব? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কেন দরকার নেই? আপনি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুল নিলেন শিফট প্রেস করে, খেয়াল করবেন, আপনি একটা রেক্টেঙ্গুলার টুল নিলেন, নেওয়ার পরে আপনি চলে গেলেন অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে আপনি যদি এখানের মধ্যে রো নাম্বার লিখে দেন 10, কলাম নাম্বার লিখে দেন 10, দিয়ে যদি প্রিভিউ অন করেন দেখেন সেম কাজটাই কিন্তু হয়ে গেল। তাই না? আমি কেন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে করে আমি হচ্ছে ইয়াটা করব, তাই না? কোনো তো প্রয়োজন নেই। যেহেতু সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে আমার করার কোনো প্রয়োজন নাই, তাহলে তো অ্যাকচুয়ালি
এটা আমাদের কোনো কাজেও আসে না। আমরা হচ্ছে অলওয়েজ আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা শেপ নেই। আমরা নর্মালি ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপই নেই। শেপ নেওয়ার পর আমরা কি করি, অবজেক্ট থেকে পাথ দেন স্প্লিট ইন্টু গ্রিডে চলে যাই। এটা আমাদের কাজ করার জন্য খুবই ইজি হয়। ঠিক আছে, খুব ইজি হয় আর খুব শর্টকাট। আর ওইখানে তো গনে গনে কাউন্ট করে করে আপনার কাজ করতে হবে, ওই জিনিসটা অ্যাকচুয়ালি টাইম কনজিউম করে প্রচুর। এই গেল আমাদের কি পোলার গ্রিড টুলের কথা। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা, সরি, রেক্টেঙ্গুলার গ্রিড টুলের কথা, অ্যান্ড এটা আমরা অল্টারনেটিভ ইউজ করতে পারি। ঠিক আছে, তারপর পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটা মূলত হচ্ছে একটা সার্কেলের মধ্যে আপনার স্টার শেপ থাকতে পারে, অ্যান্ড এইটা আপনার সার্কেল বাড়াইতে হইলে আপনি হচ্ছে আপ অ্যারো দিবেন, সার্কেল কমাইতে হইলে ডাউন অ্যারো দিবেন। আর এই সাইডে যে লাইনগুলো আছে, লাইন বাড়াইতে হইলে আপনি রাইট অ্যারো দিবেন, কমাইতে হইলে লেফট অ্যারো দিবেন। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা লাগে লাগে না যে তা না, এটা মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এই জিনিসটা আমাদের মান্ডালা ডিজাইন, মান্ডালা আর্টের ক্ষেত্রে খুব কাজে লাগে। কিন্তু মান্ডালা আর্টই বা কয়জন করে সেটাও একটা দেখার বিষয়। মান্ডালা আর্ট তারাই করে যাদের হচ্ছে ক্লথিং লাইন নিয়ে কাজ করার ইচ্ছা, বা যারা হচ্ছে স্টক মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এই এই পোলার গ্রিড টুলটা ঠিক আছে। কিন্তু যারা রেগুলার লাইফে ডিজাইন করে তাদের জন্য অ্যাকচুয়ালি এই গ্রিড টুলগুলো অতটা কাজে না। তবে হ্যাঁ, লোগো ডিজাইনের ক্ষেত্রে মাঝে মধ্যে এই জিনিসগুলো কাজে লাগে, কারণ এটা শর্টকাটে অনেক সুন্দর মতন কাজ করা যায় আর কি। ঠিক আছে, এই বিষয়গুলো কি সবাই বুঝতে পারছেন যা যা বললাম? ওকে, সত্যি কথা বলতে গেলে আপনাদের ক্লাসের টপিক শেষ। আর কি, আজকের ডেট অনুযায়ী ক্লাস নাম্বার 2 এর যে টপিক, ওই টপিক শেষ। কারণ ক্লাস নাম্বার 2 তে যেই টপিকগুলো দেয়া হয়েছে, আমি যদি দেখাই, লাইন সেগমেন্ট টুলটা দেখলেন, ঠিক আছে, আর্ক টুলটাও দেখলেন, শেষ। স্পাইরাল টুলটাও দেখলেন, শেষ। রেক্টেঙ্গুলার গ্রিড টুল দেখলেন, শেষ। এখন পোলার গ্রিড টুল দেখলেন, এটাও শেষ। এখন আমাদের 2-3টা টপিক রয়ে গেছে। কি কি? শার্পার টুল, যেটা কোনো কাজে আসে না। পেন্সিল টুল, এটা আসে যারা ইলাস্ট্রেশন করেন, এগুলো দেখা যায়, সমস্যা নেই। স্মুথ টুল, স্মুথ টুলও তেমন একটা কাজে আসে না। পাথ ইরেজ টুল, পাথ জয়েন্ট, এগুলো তো আরো একদম ইয়া। আপনারা কাজ করে না, মেবি আপনার কিবোর্ডের অ্যারোটা নষ্ট। আপনি একটু চেক করে দেখেন যে অন্য কোথাও অ্যারো কাজ করে কিনা। ঠিক আছে, আচ্ছা, ধরেন আপনি পেন টুল দিয়ে একটা লাইন নিছেন, কোনো জায়গা কার্ভ, কোনো জায়গা রাফ, বা কোনো জায়গা হচ্ছে স্মুথ না, কোনো জায়গা হচ্ছে প্রবলেম, আমি জাস্ট উল্টাপাল্টা একটা নিলাম আর কি। ঠিক আছে, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার পাতগুলো যা আছে, আমি একটু স্ট্রোকটা বাড়ায় দিই, স্ট্রোক 2-3 দিয়ে দিই। এখানে জিনিস খেয়াল করেন, এই জায়গাটা স্মুথ না, এই জায়গাটা স্মুথ না। তো এখানের মধ্যে অনেক কিছুই আছে। তো এখানের মধ্যে আমাদের যেটা আছে শার্পার টুল, এই শার্পার টুলটা যদি দেন, এটা শার্প কি করতেছে জানি না, এখানে দেখেন এটা ডিলিট করে ফেলছে। এই টুলটার অ্যাকচুয়াল ইউজেস, যেটা সত্যি কথা আমি স্টিল বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এটার কাজটা কি, বা এটা দিয়ে করতেছেটা কি, বা এটা দিয়ে হবেটা কি। এখানে বারবার লাইন ক্রিয়েট হয়ে যায়, যদি আমি টানাটানি করি এখানের মধ্যে বারবার লাইন ক্রিয়েট হয়। কারণ আমি এখানের মধ্যে শার্পার টুল দিয়ে টান দিতেছি, দেখেন এই পাত চলে গেছে। যে আমি যদি এখন সিলেক্ট করতে যাই, এখানে এখানে পাত গেল কই, কোথা থেকে শার্প করলো, এই জিনিসটা আমি কনসেপ্ট ক্লিয়ার না অ্যাকচুয়ালি। কারণ আমি এই জিনিসটা আপনাদের এই ড্রিমল্যান্ড আইটির মডিউলে পাইছি, কিন্তু আমার নিজের মডিউলে এটা ছিল না। আচ্ছা যাক, ওটা ওটা ভিন্ন ব্যাপার, যাক, শার্পার টুল আছে, থাকুক। এই জিনিসটাও কাজে লাগে না। তারপরে বিষয় যেটা পেন্সিল টুল, হ্যাঁ পেন্সিল টুলটা অনেক কাজে লাগে। কাদের কাজে লাগে? যারা হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন করেন। ভেক্টর ইলাস্ট্রেশন কোনগুলো? ধরেন যে ইলাস্ট্রেশন যদি দেখাই, ইলাস্ট্রেশনে গেলে, ইমেজে গেলে, ধরেন এই যে এটা একটা ইলাস্ট্রেশন, এটা একটা ইলাস্ট্রেশন। তারপরে আমরা অনেকের পোর্ট্রেট আঁকি না, যে একটা মানুষকে আঁকতেছি, হয়তোবা দেখছেন বা দেখেন নাই। কিভাবে দেখায়, এই যে ধরেন এই যে এই ছবিটা, এই ছবিটার মধ্যে যে চুলের মধ্যে যে লাইনগুলো দিছে, বা বিভিন্ন যে ডিটেইলিং অ্যাড করছে, এই জিনিসগুলো অনেক সময় অ্যাড করতে গেলে, হিউম্যান পোর্ট্রেট আঁকতে গেলে আমাদের হচ্ছে মাঝে মধ্যে, এই যে এইটা যেমন, এটা আঁকতে গেলে আপনার ইলাস্ট্রেটরে পেন্সিল টুলটা লাগবে।
কারণ পেন্সিলের কালার চেঞ্জ করে করে আপনি হচ্ছে এই লাইনগুলো, চুলের যে লাইনগুলো আছে এগুলো দিতে পারবেন। যেমন এইটা একটা, এই লাইনগুলো আপনার পেন্সিল টুল দিয়ে দেওয়া লাগবে। পেন্সিল টুলটা কিরকম, আপনি পেন্সিল টুল দিয়ে যদি ড্র্যাগ করেন দেখেন এখানে কি লাইন হচ্ছে, আপনি যেভাবে যেভাবে আঁকবেন সেভাবে সেভাবে লাইন হচ্ছে। অ্যান্ড এটা একদম ফ্রিডম পেন টুলের মতন। ফ্রিডম পেন টুল যেমন আপনি যেভাবে যেভাবে লিখবেন সেভাবে সেভাবেই আসে না, এটা সেম। আপনি যেভাবে যেভাবে আঁকবেন সেভাবে সেভাবেই এটা লেখা উঠবে, বা সেইভাবে সেভাবে এটা ড্র করবে। এটা যাদের গ্রাফিক ট্যাবলেট আছে তাদের জন্য খুব ভালো, কিন্তু যাদের নাই তাদের জন্য এটা কোনো কাজের না, যারা ইলাস্ট্রেশন করবে। এখানে আজকের ক্লাসটা মূলত একদম স্পেসিফিক টার্গেট অডিয়েন্স আছে, যে আমার এটা ভাল লাগে আমি এটা করব, তাইলে আপনার জন্য এটা ঠিক আছে, আমি এটা করব না তাহলে আপনার এটা কোনো দরকার নেই। এরকম আর কি বিষয়টা আজকের ক্লাসের টপিকগুলো। তো পেন্সিল টুলের পর আমাদের যেটা থাকে স্মুথ টুল। এখন স্মুথ টুলটা যেটা, ধরেন এই যে এখানের মধ্যে এরিয়াটা স্মুথ না, আপনি ধরেন এই পার্টটা সিলেক্ট করে নিয়ে আপনি স্মুথ টুল সিলেক্ট করেন, আর আপনি এই এরিয়াটা যদি ড্র্যাগ করতে থাকেন দেখবেন এরিয়াটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। এটা তো শার্প, এর অলরেডি স্মুথ আছে, শার্প এরিয়াতে যেতে হবে। ধরেন এই যে শার্প এরিয়া, এখানে যদি ড্র্যাগ করি দেখেন এই এরিয়াটা আস্তে আস্তে কি হইতেছে, কার্ভ হয়ে যেতেছে, তাই না? এখানে কিন্তু আর শার্প নাই, এটা কাটি, দেখেন এই এরিয়াটাও আস্তে আস্তে আপনি যতবার ক্লিক করবেন বা যেভাবে যেভাবে ক্লিক করবেন আস্তে আস্তে কি হবে, এরিয়াটা কার্ভ হইতে থাকবে আর শার্প হয়ে যাবে। এটা যদি করি, কিন্তু এগুলা অ্যাকচুয়ালি কতটুকু ইফেক্টিভ, এইগুলা কোনো ইফেক্টিভ না। কারণ কি, এগুলা দিয়ে আপনার শুধু শুধু সময় নষ্ট, এছাড়া আর কিছুই হবে না। আপনার কাজ করতে গেলে এই টুলগুলো লাগে না। অ্যাকচুয়াল কাজ করতে গেলে আমাদের এই টুলগুলো, স্মুথ টুল বলেন এই শার্প টুল বলেন, এই টুল আমাদের লাগে না। ভাই আমার যদি স্মুথ করতে হয়, দেখেন আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো, যদি এখানে না ধরা যায় এটা তো শার্পের কোনো প্রয়োজন নাই। আমি আরেকটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা, ধরেন আমার এইটা করতে হবে, স্মুথ করতে হবে এই এরিয়াটা, আমি এটাকে ধরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করি, আমার এটা স্মুথ হয়ে গেছে। এটাকে ধরি, ড্র্যাগ করি, দেখেন এটা স্মুথ হয়ে গেছে। দাঁড়ান এটাকে ধরি, এটা স্মুথ হয়ে গেছে, তাই না? কন্ট্রোল প্রেস করে আমি যদি এটাকে করি, কন্ট্রোল করে দিই, ঠিক আছে। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি করে দিই, দেখেন এটা স্মুথ হয়ে গেল, তাই তো? আমার যেই পয়েন্টেই সমস্যা আমি এটাকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি এটা স্মুথ হয়ে গেল, তাহলে আমার তো স্মুথ টুলের অ্যাকচুয়ালি আলটিমেটলি দরকার নেই। তারপরেও ইলাস্ট্রেটর দিয়ে রাখছে, আমরা এটা দেখতেছি অ্যান্ড এটাতে কাজ করতেছি। এটা এতটুকুই শান্তি যে আমরা এই টুল তারা দিয়ে রাখছে, অ্যান্ড এই টুল অ্যাকচুয়ালি কোন কাজে লাগে এটা ওরাই ভালো জানে। আচ্ছা, এখন আবার বলতে পারেন আপনারা যে হচ্ছে আমরা তো বাঙালি, আমরা হচ্ছে সবকিছু মডিফাই করে ইউজ করি, করতেই পারি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কাজের মধ্যে এই জিনিসগুলো লাগে না। ঠিক আছে, আমরা কি দেখলাম, পেন্সিল টুল, শার্পার টুল, স্মুথ টুল, অ্যান্ড আমাদের আসতেছে পাত ইরেজ টুল। ওয়াও, অনেক কঠিন জিনিস ভাই। এই যে আমাদের তো অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে পাত তৈরি হয়েছে, তাই না? এখন আমি যদি আহ, এই যে পাত ইরেজ টুলে যাই, আপনি যদি এইখান থেকে যদি ড্র্যাগ করে দেন দেখেন কিছু কিছু এরিয়া কি হইতেছে, পাতের উপর দিয়ে ড্র্যাগ করে যাবেন দেখবেন ওই পাতটা ডিলেট হচ্ছে। আচ্ছা, এখন আপনি ড্র্যাগ করে করে যখন পাতটাকে মুছতে যাবেন তখন আপনি অনেক সময় কি করবেন, ভুলভাল মুছা ফেলবেন, এই জিনিসটা আপনার জন্য, আপনার ডিজাইনের জন্য ক্ষতিকারক, তাই না? তো আপনি যদি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান অ্যান্ড এখানে যদি জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে মিডল একটা পয়েন্ট নিয়ে দেন, অ্যান্ড মাঝখান থেকে যদি পয়েন্টটাকে ডিলেট করে দেন, তাইলে তো আপনার যতটুকু ডেস্টিনেশন দরকার অতটুকু আপনার ডিলেট হয়ে গেল। তো পাথ ইরেজ টুলটাকে আপনার দরকার লাগতেছে? লাগতেছে না। রিজন কি, আমার যতটুক দরকার আমি ততটুক কাটবো। এখন পাথ ইরেজ টুলে তো আমার নিজস্ব কোনো কন্ট্রোল নাই। আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে যদি পাথ ইরেজ টুল দিয়ে যদি এতটুকু ড্র্যাগ করি, আমার একটু বেশি হয়ে গেলেও সমস্যা, কম হয়ে গেলেও সমস্যা, এটা সমাধান করাও কঠিন। তো এইভাবে না করে আমার যদি একটা রুলারের মাপ থাকে, নর্মাল বিষয়, আমার একটা মাপ আছে, আমি অ্যাড অ্যাঙ্গর পয়েন্ট থেকে যদি একটা দুইটা পয়েন্ট নিই, দুইটা পয়েন্ট নিলাম, মিডল আরেকটা নিলাম, আমি তিনটা পয়েন্ট নিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিডল পয়েন্টটা সিলেক্ট করে যদি জাস্ট ডিলেট দিয়ে দিই, আমার পাথটা কি ডিসকানেক্ট হয়ে গেল না অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করার কারণে, এন্ড আমার এখানে পাথটা ডিলেট হয়ে গেল অ্যাকচুয়ালি। তো এইটা আমার জন্য বেশি ইজি, আমার এরিয়া সিলেক্ট করে কাজ করাটা আমার জন্য বেশি ইজি, ঠিক আছে। সো এই টুলটাও আমাদের কোনো তেমন কোনো কাজে আসে না। তো এই ফাঁকে দিয়ে আমরা হচ্ছে কি দেখলাম, পাথ ডিলেট দেখলাম, তাই না? আচ্ছা, শিফট কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু সামনে যাই। একটা জিনিস খেয়াল করেন, আমি তো এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই হচ্ছে ডিলিট করছি, পাতির টুল দিয়ে করি নাই। এখন জয়েন্ট টুল, জয়েন্ট টুলের জন্য আপনি যদি এইভাবে ড্র্যাগ করে দেন দেখবেন এটা জয়েন হয়ে গেছে, কিন্তু জয়েন হয়ে যাওয়ার পর এখানে একটা কি শার্প এরিয়া তৈরি হয়েছে, তাই না?
কিন্তু আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দেই, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি জাস্ট ধরি, রাইট ক্লিক করি অ্যান্ড এখান থেকে জয়েন দিয়ে দেই, দেখেন এই দুইটা পয়েন্টে কি, দুইটা পয়েন্ট তৈরি হইলো। আমরা যদি এটাকে যদি আহ, একটু কার্ভ করে দিই, আমাদের এটা কিন্তু আবার আগের কাছাকাছি এরিয়াতে চলে গেল। দেখি এটাকে একটু করা যায় কিনা, এটা করা যাবে আরো। এটা মনে হয়, হ্যাঁ। এখন পাতটা বেশি ছোট তো, এই যে ফাইনালি হয়েছে। আমাদের এটা কিন্তু আবার আগের পজিশনে চলে আসলো। এটার একটু খেয়াল করেন, দেখি এইটারে ড্র্যাগ করা যায় কিনা। না, এটা ড্র্যাগ হবে না, এটা এতটুকু। তো আমাদের পাথ জয়েন্টটাও কিন্তু খুব ইজি। জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে ধরেন, ধরেন আমার এই পয়েন্টটাকে আমি ধরছি, আর নিচে এসে আমি এই পয়েন্টটাকে শিফট প্রেস করে ধরছি, রাইট ক্লিক করলাম, জাস্ট জয়েন দিয়ে দিলাম, দেখেন জয়েন হয়ে গেছে। আচ্ছা, এগুলো রয়ে গেছে না, এগুলো ডিলিট করে দিই। দেখেন এই লাইনটা দিয়ে কিন্তু জয়েন হয়ে গেছে। তো পাথ জয়েনও কিন্তু খুব ইজি বিষয়টা। কিন্তু আমরা যদি এই যে টুল ইউজ করতে যাই, তাহলে আমাদের কাজ ভালোভাবে হওয়ার থেকে আরো খারাপভাবে চলে যাবে। সবাই বুঝতে পারছেন যে পাথ ইরেজ টুল, পাথ জয়েন টুল, অ্যান্ড আজকের টপিকের ম্যাক্সিমাম টপিকই কোনো কাজের না। যেই জিনিসটার মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, যেটা আমাদের সবসময় লাগে, সেটা হচ্ছে আপনি একটা ধরেন রেক্টেঙ্গুলার শেপ নিছেন, অ্যান্ড এই শেপটাকে মাল্টিপল শেপে যদি আপনি কাটতে চান বা সাইজ বড় করতে চান, সেটা হচ্ছে বিষয়। সেটা হচ্ছে আপনি শেপে পাতে যাবেন, পাত থেকে স্প্লিট ইন্টু গ্রিডে যাবেন। আপনি যদি রো কলাম সেট করে দেন, ধরেন আমি 6টা বাই 6টা নিলাম, 6টা, আপনি জাস্ট প্রিভিউ অন করে দেন, দেখেন এখানে অলরেডি কাইটা গেছে, আপনি ওকে দিয়ে দেন, ডান। ঠিক আছে। হ্যাঁ, এখানে আরও একটা বিষয় আছে যে পোলার গ্রিড টুলের মধ্যে, পোলার গ্রিড টুল অ্যান্ড রেক্টাঙ্গুলার গ্রিড টুলই তো, এই যে আমরা যে ম্যানুয়ালি নিলাম না, ম্যানুয়ালি নেওয়ার একটা সুবিধা আছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটা বড় একটা শেপ নিই, আমি যদি অবজেক্ট থেকে পাতে যাই, স্প্লিট ইন্টু গ্রিডে গেলাম, ধরেন আমি 10টা নিলাম। ঠিক আছে। 10টা 10টা বলার পরে ঠিক নিচে আসলে দেখবেন গাটার নামে একটা অপশন আছে, দুইটা পাশেই গাটার নামে আছে। এখন গাটার যদি আমি ধরেন যে এখানে দিয়ে দিই 10, প্রিভিউটা অন করে দিই, দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি 10কে বাড়ায় দিই, আমি এটাকে 40 করে দিই। হ্যাঁ, এই পাশের গাটারকে আমি কি করি, 40 করে দিই, 40, জাস্ট ওকে দিয়ে দিই। এই জিনিসটা পোলার গ্রিড টুলে করা সম্ভব না, যেটা আমরা হচ্ছে অবজেক্ট পাথ থেকে করলাম। প্রত্যেকটার মাঝখানে কিন্তু একদম এক্স্যাক্ট সিমিলার একটা গ্যাপ আছে। আপনার কিন্তু ম্যানুয়ালি এই কাজটা করতে হইল না। ঠিক আছে। তো এই জন্য আমরা মূলত এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল না ইউজ করে, আমরা যে কোনো একটা শেপ নিয়ে, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে, অবজেক্ট থেকে পাথ, দেন স্প্লিট ইন্টু গ্রিড দিয়ে আমরা এই কাজটা করব। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? ওকে। এখানে আরো একটা বিষয় আছে। ধরেন আমরা তো এই যে বিজনেস কার্ডের সময় যে কিছু নিলাম না, কি যেন বলে, অ্যাকসেন্ট। আচ্ছা, এই যে আমরা যে শেপটা নিলাম না, এখন আমার মনে হচ্ছে ওই যে বিজনেস কার্ডের মধ্যে আমরা কি করতাম, ক্যানভাস এটাকে প্লাস করতাম না, এটা কিন্তু এখান থেকে করা যায়। সেটাকে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাতে যাবেন। ও স্যার, এটাকে ধরে নিতে হবে আগে, না ধরলে কাজ করবে না। অবজেক্ট থেকে পাতে যাবেন, পাত থেকে অফসেট পাতে যাবেন। অফসেট পাতে গেলে আপনি যদি জাস্ট এটাকে প্লাস করতে থাকেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা এক্সট্রা শেপ ক্রিয়েট হচ্ছে, তাই না? আপনি যদি 100 পিক্সেল যদি বড় করতে চান, করলেন, জাস্ট ওকে দিয়ে দেন, এখানে দেখেন দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, একটা বড়, একটা ছোট। সো আমরা কিন্তু এই পোলার গ্রিড টুল বা রেক্টেঙ্গুলার গ্রিড টুল ইউজ না করে যদি এই জিনিসগুলো ইউজ করে, আমাদের কাজ কিন্তু একটু ফাস্ট হবে। কারণ আমাদের কাছে তো লেখা থাকে যে আমাদের কতটুকু দরকার, বা আমাদের জানা জানা আছে যে আমাদের অ্যাকচুয়ালি কতটুকু সাইজ দরকার। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চতুর্দিক থেকেই খুব ফাস্ট কাজ করতে পারি। এখন আপনি যদি এখানে যান, রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিলেন, ভাই আমার একটা একটা করে গণা লাগবে, একটা একটা করে সাইড করা লাগবে, এই জিনিসটা ভাই সবচাইতে বেশি বিরক্তিকর। এই জিনিসটা আমাদের দরকার পড়ে না। ঠিক আছে। আর আপনি মিলাইতেও পারবেন না, কত লাগবে, কত মিলাবেন, এত সময় অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকে না, আমাদের টাইম ধরা কাজ।
আমাদের অ্যাকচুয়ালি একটা ফাইবারের প্রজেক্টের জন্য আপনার মিনিমাম 24 ঘন্টা টাইম থাকে, আর 24 ঘন্টার মধ্যে যদি আপনি ডেলিভারি দিতে অক্ষম হন, সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি রেট রেশিও বা এই টাইপের অর্ডার কমপ্লিট রেশিওটা ডাউন হয়ে যাবে, তখন আপনি আর নেক্সটে কাজ পাবেন কিনা সেটা একটা ভাববার বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, ফাস্ট কাজ করতে হবে অ্যান্ড ভালোভাবে করতে হবে। সো আমাদের বিষয়টাই হচ্ছে যে আমরা যাতে প্রপার ওয়েতে কাজগুলো করতে পারি অ্যান্ড খুব ফাস্ট ওয়েতে করতে পারি, এই জন্য আমরা এই ধরনের টুলগুলো ইউজ করব। ঠিক আছে। আর এই যে লাইন সেগমেন্ট টুল বলেন, পেন টুল বলেন, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের তেমন একটা কোনো কাজে আসে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। দাঁড়ান, এখান থেকে একটু দেখি লাইন সেগমেন্ট আসলে আর্ক টুল। আচ্ছা যাই হোক, এই তো স্যার, ঘর 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 কানেক্ট দিবে না। আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে, কোনো অডিওতে প্রবলেম? আব্দুর রহিম ভাই, মেবি আপনার এখানে কোনো একটা ইস্যু থাকতে পারে। কোনো ব্যাড নয়েজ তো থাকার কথা না। আমার এখান থেকে মোটামুটি ক্লিন আছে, বা আমি মোটামুটি যা ইউজ করতেছি অডিও ক্লিন আসার কথা। আচ্ছা, যদি একটু টপিকের দিকে যাই, তো আমরা কি পাইলাম, লাইন সেগমেন্ট টুল পেয়ে গেছি, আর্ক টুল পেয়ে গেছি, স্পাইরাল টুল পেয়ে গেছি, অ্যান্ড হচ্ছে ল্যাপটপটা কই রাখি, আর আছে। আমরা হচ্ছে পোলার গ্রিড, কি যেন বলে, রেক্টেঙ্গুলার গ্রিড টুল পাইলাম, পোলার গ্রিড টুল পাইলাম, শার্প টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাত ইরেজ টুল, পাত জয়েন্ট টুল। এগুলো সব কিছু একদম মনে করেন আমাদের বুঝা শেষ, যার মধ্যে আমাদের দুই একটা জিনিস কাজে লাগে জাস্ট বুঝার স্বার্থে। ধরেন যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলের বদলে আমরা হচ্ছে ওই যে যে কোনো একটা শেপকে, স্কোয়ার শেপকে মাস্ট বি আমরা পাত, পাত থেকে অফসেট পাত, তারপরে হচ্ছে স্প্লিট ইন্টু গ্রিড, এই কাজগুলো করতে পারি, এটাই ইম্পর্টেন্ট ছিল। তারপরে হচ্ছে ধরেন যে যারা হচ্ছে একটু ড্রয়িং ট্রয়িং করতে পারেন, আপনার কাছে ইয়া আছে, কি বলে এটাকে, গ্রাফিক ট্যাব থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার পেন্সিল টুলটা কাজে লাগতে পারে। পাথ জয়েনের বিষয়টা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। আবার ওই যে আমরা যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে একটা শার্প পয়েন্টকে, এটা যদিও লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, শার্প পয়েন্টকে আমরা যে হচ্ছে যে কার্ভ করলাম, বা একটা রাফ পয়েন্টকে আমরা যে হচ্ছে স্মুথ করলাম, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য আজকের ক্লাসে ইম্পর্ট্যান্ট বিষয় ছিল। ঠিক আছে। এই আর কি। ভাইয়া আমি হচ্ছে শুরুর থেকেই 23-এর ভার্সনটা ইউজ করতেছি। আহ, শুরু থেকে এখন পর্যন্ত। গ্রিড টুলের কাজটা আবার একটু করে দেখাবো। নর্মালি আপনি একটা রেক্টেঙ্গুলার শেপ নেবেন, নেওয়ার পর আপনি হচ্ছে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, স্প্লিট ইন্টু গ্রিডে যাবেন, এখানে আপনার কতটুক লাগবে, আপনি 10টা লাগতে পারে, আপনি 10টা বাই 10টা দিলেন। দেওয়ার পরে আপনি হচ্ছে গাটার যদি কোনো স্পেস যদি দেওয়া লাগে, আপনি এখানে স্পেস দিতে পারেন। অবশ্যই প্রিভিউটা অন করে নেবেন, তাহলে আপনি দেখতে পারবেন। তাহলে আমি 100 করে দিলাম, এখানে আমি 100 করে দিলাম। দেখেন এখানের মধ্যে স্পেসটা কত বাইরে গেল না, জাস্ট ওকে দিয়ে দেন। এই যে নেন, আপনার পোলার গ্রিড টুলের মতনই কাজ করছে, কিন্তু বক্সগুলা একটু অন্যরকম ভাবে আসছে। আর আপনি যদি এখানে গাটারটা না দেন, নর্মালি আপনি গাটার দেন নাই, আপনি জাস্ট হচ্ছে অবজেক্টে চলে পাতে চলে যান, স্প্লিট ইন্টু গ্রিডে যান, আপনি এখান থেকে 10টা, আমি জাস্ট 10টা বোঝানোর স্বার্থে দিতেছি, আপনি চাইলে ইচ্ছা মতন দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট ওকে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা তো ফটোশপ না আপু, এটা ইলাস্ট্রেটর। আমি ফটোশপ আজকে কিভাবে দেখাবো আপনাদের, তো ইলাস্ট্রেটরের ক্লাস চলতেছে। এটা তো হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস, ফটোশপের ক্লাস তো মেবি আরো 2 দিন আগে শেষ। আর আমি তো আপনাকে মেবি মেসেজ ফার্স্টে ক্লাস শুরুতেই বলছিলাম যে আপনি না ব্যাচ চেঞ্জ করবেন বলছিলেন, আপনি তো ব্যাচ চেঞ্জ করেন নাই। 327 নম্বর ব্যাচ কিন্তু শুরু হয়েছে, ওদের ফটোশপের মাত্র 2টা ক্লাস গেছে। সো 2টা ক্লাস যেহেতু গেছে, আপনি কিন্তু চাইলে ওইটাতে শিফট করতে পারতেন। ওইটা ক্লাস হয় 8টা থেকে। 8টা থেকে এটা হচ্ছে মেবি রবিবার আর মঙ্গলবার 8টা থেকে।
ওইটাতে জয়েন হলে হয়তো বা আপনার জন্য ভালো হইতো, শুরু থেকে বুঝতে পারতেন। ফটোশপে বিল্ডিং ডিজাইন ইজি, এখানেই বুঝাইয়া দিই। এখানের মধ্যে বুঝাইতে গেলে আপনি হচ্ছে ফার্স্টে সিলেকশন টুল নিবেন, এটার মধ্যে আপনি কালার দিবেন। কালারের শর্টকাট অবশ্যই আমার ক্লাস রেকর্ডিংয়ে আছে, ওইটা আপনি ওইখান থেকে যাই না নিবেন। কালার দিছেন, এখন আপনার এখানে কাটতে হবে, তাই না? কাটার জন্য আপনি যদি একটা শেপ, একটা শেপ নিয়ে, সরি এটা না, ধরেন আপনি একটা শেপ নিবেন, নিয়ে হচ্ছে উপর থেকে ইয়া করে দিবেন। ক্লাস নাম্বার 2-এ হচ্ছে বিল্ডিং ডিজাইন, আপনি হচ্ছে 10টা ক্লাস পরে এসে আপু এই কথা বললে হবে? আপনি এবার বিল্ডিং ডিজাইন করেন, কিভাবে করতে চাচ্ছেন। বা আপনি একটা হোয়াইট কালার সিলেকশন দিয়েও আপনি চাইলে এটাকে বানাইতে পারেন, সমস্যা নাই তো। ডিপেন্ড করে আপনি কিভাবে কি করতে চাচ্ছেন, তাই না? আর যদি বেশি কিছু জানা থাকে তাহলে হচ্ছে সাপোর্ট ক্লাসে আসবেন, টুলসের নাম সহ কিভাবে কি করছেন সব ডিটেলস নিয়ে। ঠিক আছে? মেবি আপু আপনি অনেক পিছায় আছেন, আমি আপনাকে রিকমেন্ড করি আপনি ব্যাচটা শিফট করেন। এটা আপনার জন্য ভালো হবে। আপনি জাস্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই চিন্তা করে যদি আপনি এই ব্যাচেই আটকায় থাকেন, আপনার আপনার লস। কারণ এইখানের মধ্যে অনেকেই কিন্তু রেগুলারই ক্লাস করছে, কম বেশি সবাই রেগুলার ক্লাস করছে। এখন আপনার কাছে ডিভাইস ছিল না, এটা আমি জানি, আগে থেকেই জানি। ডিভাইসটা আসছে দেরিতে। তো আমার মনে হয় আপনার উচিত যে ব্যাচটা শিফট করে ক্লাস করা, ইয়া করা আর কি, নতুন ব্যাচের সাথে ক্লাস করা। হ্যাঁ, নিউ ব্যাচে শিফট করা যাবে। আপনি যদি প্রথম 2টা 3টা ক্লাস করে থাকেন সেই ক্ষেত্রে আপনি অফিসে একটু কথা বলে আপু আপনি হচ্ছে ইয়াতে 327 নম্বর ব্যাচে শিফট হইতে পারেন। ওইটাও আমার ব্যাচ, ওদের মাত্র 2টা ক্লাস গেছে, গতকালকে একটা সহ। সো 2টা ক্লাস বলতে ফটোশপের ক্লাস 1 গেছে মাত্র, তো এখনো অনেকটুকু বাকি। তো আপনি বেটার হয় যদি আপনার কাছে মনে হয় যে না নতুন ব্যাচে শিফট করলে ভালো হবে, তাহলে আপনি নিউ ব্যাচে শিফট করেন। ঠিক আছে? ওইটা ওইটা ভালো। কারণ প্রবলেম নিয়ে আগাইলে তো আপনার অ্যাকচুয়ালি কোনো সলিউশন হয় আসতে পারবেন না, কারণ অ্যাকচুয়ালি অনেক পিছায় গেছেন হিসাবে, এই আর কি। আচ্ছা, তো কিছু জিনিস একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যেটা হচ্ছে, যেহেতু আমাদের আজকে ক্লাস টপিকটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এন্ড আমরা কমন একটা টপিক নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যাতে করে আমাদের নেক্সট ক্লাসটা একটু স্মুথ হয়। ঠিক আছে? সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা তো আপনারা সবাই জানেন, ফটোশপে পাইছেন, তাই না? পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে একটা ক্লিকের পরে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে। এখন ফটোশপ আর ইলাস্ট্রেটর পেন টুলের মধ্যে পার্থক্য কতটুকু একটা জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে, আপনি যখন একটা পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, নেওয়ার পরে আপনি যখন হচ্ছে ফটোশপে অ্যাঙ্কর পয়েন্ট নিলে কিন্তু আর এরকম লাইন এটার সাথে লেগে থাকতো না। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে এটা জোকের মতন লেগে থাকে, এটা ছাড়তে চায় না। অ্যান্ড আপনি যেখানেই ক্লিক করবেন সেখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে, অ্যান্ড আপনি ক্লিক করে যদি ড্র্যাগ করেন তাহলে ওই জায়গাটা কি হবে, কন্ট্রোল হ্যান্ডেল আসবে। এখন কন্ট্রোল হ্যান্ডেল আমরা কিভাবে কন্ট্রোল করি? কন্ট্রোল প্রেস করে যদি মুভ করি তাহলে দুইটা একসাথে মুভ হবে, বাট আমরা যদি অল্টার প্রেস করে কোনো একটা পার্টকে স্পেশালি মুভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর ওই দুইটা পার্ট একসাথে জয়েন হবে না। ঠিক আছে? আমাদের কিন্তু একসাথে আর এটা কোনোভাবেই জয়েন হবে না বা একসাথে মুভমেন্ট করবে না, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে? পেন টুলের বিষয়টা সব জায়গাতে কমন। আমি যদি পেন টুলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, তারপর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, দুইটা অ্যাঙ্কর পয়েন্টে কি তৈরি হইলো, একটা পাত তৈরি হইলো। মাল্টিপল পাতে কি তৈরি তৈরি হইলো, একটা শেপ তৈরি হইলো। এটা কিন্তু আপনাদেরকে ফটোশপের ক্লাসে বলছি। হ্যাঁ, এটা কমন কমন লেকচার, এই জন্য আজকে দেখা দিতেছি। ঠিক আছে? তো এখানের মধ্যে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি জাস্ট একটু ড্র্যাগ করলেন, হালকা ড্র্যাগ করলেন, দেন আপনি এখানে নিলেন। দেখেন একটা জিনিস, কত স্মুথ একটা লাইন তৈরি হয়ে গেছে। এটা কেন হয়েছে আপনাদের? আমি জানি অনেকেই পেন টুল কন্ট্রোলের সমস্যা। আপনারা কি করেন, পেন টুল দিয়ে একটা পয়েন্ট নেওয়ার পরে আপনি হচ্ছে ক্লিক করার পর জোরে একটা টান দেন। যখন আপনি জোরে টান দেন তখনই আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ কাইপা ওঠে, ভূমিকম্প হয়ে ওঠে। আপনি কিচ্ছু করবেন না, আপনি জাস্ট যেই পয়েন্ট, একটা পয়েন্ট তো নিছেন, সেকেন্ড পয়েন্টে ক্লিক করার পরে আপনি হালকা মাউসটাকে, হাতটাকে নাড়াবেন হালকা, বেশি মুভমেন্টের দরকার নেই। যেদিকেই নেন সমস্যা নেই, হালকা সামান্য নাড়াবেন। মনে করেন যে আপনার এটা হচ্ছে 2 ইঞ্চি রেডিয়াসের মধ্যে রাখবেন, আপনার মাউসের কার্সরটাকে 2 ইঞ্চির ভিতরে রাখবেন। তা আপনি ধরেন একটু হালকা মুভ করলাম, ধরেন এটা 2 ইঞ্চির মতন হইলো। তারপর আমি এখান থেকে যদি আবার এখানে ক্লিক করে যদি ড্র্যাগ করি, 2 ইঞ্চির মতনই রাখলাম, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, দেখেন আমার কি সুন্দর হয়ে গেল।
তাই না? এন্টার প্রেস করেন, পেন টুলটা ছেড়ে দিবে। তাহলে এটা একটা কি হবে, এটা একটা কমপ্লিট একটা পাথ থাকবে, এটাও একটা কমপ্লিট পাথ, ওইটাও একটা কমপ্লিট পাথ। মানে এই দুইটা পাথকে আমরা জয়েন দিতে পারি কিন্তু। ডিরেক্ট সিলেকশন টুলে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরেন, রাইট ক্লিক করেন, জয়েনে ক্লিক করেন। সেম এসে দুইটা পয়েন্টকে ধরেন, রাইট ক্লিক করেন, জয়েনে ক্লিক করেন। লাগলো জোড়া? এই হচ্ছে গিয়ে পেন টুলের বিষয়, যেটা ফটোশপ আর ইলাস্ট্রেটরের সেম। ঠিক আছে, আচ্ছা কি হয়েছে ভাইয়া, রেকর্ড ক্লাসগুলো কি পরে ডিলিট করে দেওয়া হবে? না আপু, রেকর্ড ক্লাসগুলো ডিলিট করে দিব না, কিন্তু যদি আমার কোনো কারণে ইউটিউব চ্যানেল চলে যায় তাইলে ভিডিওগুলো ডিলিট হইতে পারে, তবে না হওয়ারই সম্ভাবনা বেশি। তারপরেও যদি কোনো কারণে হইয়া যায়, অন্য ব্যাচেও সেম টাইপের লেকচারই থাকে, সো আপনি ওগুলা দেখলেও একই জিনিসই হবে আর কি, আলাদা কোনো বিষয় নাই। আমার ক্লাসের সব ক্লাসের মধ্যে সেমই ডায়লগ, সেমই সব কিছু। সো যদি কোনো কারণে আপনাদের ক্লাস যদি আলাদা না করুক, মিসিং হইয়া যায়, সেই ক্ষেত্রে অন্য ব্যাচের রেকর্ডিং দেখলে, আমার নেওয়া অন্য ব্যাচের রেকর্ডিং দেখলে সেম জিনিসগুলোই পাবেন, সমস্যা নেই। আচ্ছা, আসলে প্রি টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষার জন্য ক্লাস মিস হয়েছে এখন। আপনার প্রি টেস্ট পরীক্ষা, আপনি কি এইচএসসি পরীক্ষার্থী না এসএসসি? জানাবেন। আপনি আপনি হচ্ছে যদি এক্সামের কারণে যদি ক্লাস মিস যায়, আপনি চাইলে নতুন ব্যাচে শিফট করতে পারেন, অথবা আপনি ক্লাস রেকর্ডিং দেখে যদি আপনি সাপোর্ট ক্লাসে এসে হেল্প চান, হেল্প নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। মেহের আপু মনে হয় একই মেসেজ দুইবার দিছেন। সমস্যা নেই, আমি বুঝতে পারছি আপু, আপনি হোমওয়ার্কগুলো করে দিয়ে, আর আপনি যদি ব্যাচ শিফট করতে চান অফিসে যোগাযোগ করেন, আপনি গিয়ে দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি ভাই আমার ওয়াইফাই একটু প্রবলেম, ল্যাপটপ। আচ্ছা সমস্যা নেই আপু, ভিডিওগুলো থাকবে, প্যারা নেই। আচ্ছা, এইচএসসি যেহেতু, আপনি আপনি আপু একটা কথা বলি, এক্সাম আগে, এইচএসসি এক্সাম আগে যেহেতু বোর্ড এক্সাম, ওইটা আগে আপনি হচ্ছে, যদি এক্সামের পরেও যদি গিয়ে এসে যদি ড্রিমল্যান্ড দিতে বলেন আমার এই প্রবলেম ছিল, আপনাকে হয়তো নতুন ব্যাচে দিয়ে দিব, এটা সমস্যা না। কিন্তু আপনি রেকর্ডিং দেখে প্র্যাকটিস করতে পারবেন, অ্যান্ড হচ্ছে রেকর্ডিং দেখে যেই পয়েন্টগুলো বুঝবেন না, জাস্ট নোট ডাউন করে রাখবেন। আমি তো বলছি 3বার দেখতে ভিডিও, তো 3বার দেখার পর যখন নোট করে রাখবেন, আমাকে নক দিলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে, সমস্যা নেই, আমি হেল্প করে দিব, প্যারা নেই। আচ্ছা, ভিডিও গুগল ড্রাইভে দিলে ডাউনলোড করে নিতে পারতাম ভাইয়া, গুগল ড্রাইভে কয় জিবি আপলোড দিব? আমার এক একটা ভিডিও হয় 2.5 জিবি, 3 জিবি কইরা। তো আমি 15 জিবির পরে স্পেস পাবো কোন জায়গায় ভাই? অ্যাকচুয়ালি ইউটিউব থেকে ডাউনলোড করে ভিডিও খোলা হবেই, স্বাভাবিক বিষয়, অ্যান্ড ইউটিউবে হচ্ছে একটা ফ্রি রিসোর্স, এই জন্য হচ্ছে আর কি রাখা যায় ভিডিওগুলো। আর ড্রাইভে রাখতে গেলে 15 জিবির উপরে তো অ্যাকচুয়ালি পেইড, তো তখন কিন্তু সমস্যা। আবার অন্যান্য প্ল্যাটফর্মে যদি আমি রাইখা দেই ভিডিওগুলো, তখন কিন্তু আবার আপনারা ডাউনলোড করতে পারবেন না, ওইখানে অ্যাকাউন্ট খোলো রে, অ্যাপ নামাও রে, ঝামেলা, এই আর কি। ইউটিউবে থাইকা যাবে, সমস্যা নেই। না, এখানের মধ্যে কন্ট্রোল ডিলিট দিয়ে কালার চেঞ্জ হয় না আপনাদের। ফটোশপের শেপ টুলে যেমন আমরা ফিল কালার অ্যান্ড হচ্ছে স্ট্রোক কালার পাইতাম না, ইলাস্ট্রেটরও সেম, এখানে নিচে যেমন দেখেন ফিল কালার অ্যান্ড ফিল কালার আর হচ্ছে স্ট্রোক, দুইটা আছে। আর এটা উপরে থাকার কথা ছিল, দাঁড়ান এটা কেন উপরে আসতেছে না, এটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, এই শেপটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা কি ফিল কালার না? এই অপশনটাই তো আপনার ফটোশপের মধ্যে এরকমই তো ছিল, এখানে স্ট্রোক না, তাই তো? এখান থেকে আপনি স্ট্রোকের সাইজটা বাড়াইতেন, মনে পড়ে? তো এই জিনিসটা ইলাস্ট্রেটরে তো এইভাবে না, আপনি এটা যদি অফ করে দেই, ইলাস্ট্রেটর হচ্ছে নিচের থেকে, এখানে ফিল কালার আর নিচেরটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? এইভাবে করবেন। আচ্ছা, আমার ব্যাচ যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 327 নম্বর ব্যাচ, ওটা হচ্ছে রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা 8টা থেকে শুরু হয়, ঠিক আছে? আমি এটা ফার্স্ট ইয়ার করি, আমার এনআইডি আছে, সেই ক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে কিনা? আপনার এনআইডি কি স্মার্ট কার্ড নাকি হচ্ছে কি বলে এটা, প্লাস পেপার কার্ড? পেপারে যে ল্যামিনেটিং করে যে আমরা যেটা বানাই আর কি, ওইটা নাকি হচ্ছে স্মার্ট কার্ড? স্মার্ট কার্ড না হইলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো কোনোটাই আপনি ভেরিফাই করতে পারবেন না। ও, আপনার এনআইডি নাই? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার একটা বুদ্ধি দেই, শোনেন। প্রথমত আপনি আপনার আব্বা আম্মা ভাই বোন যারই আছে তারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি ওই অ্যাকাউন্ট গ্রো করে,
তাইলে আপনি মনে করেন ওই অ্যাকাউন্টেই কন্টিনিউ করবেন, পরবর্তীতে নিজের নামে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আরেকটা অপশন আছে যে আপনি আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যখন আপনার একটা আর্নিং আসবে তখন আপনি পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। এটা কেন? যখন আপনার অ্যাকাউন্টে টাকা জমছে, ধরেন আপনার অ্যাকাউন্টে $100 জমছে, পাসপোর্ট বানাইতে লাগে হচ্ছে ধরেন যে যদি কনভার্ট করে $60 মতন লাগে। তো আপনি কারো থেকে ধার নিয়ে বানাইলেন, পরে হচ্ছে $100 উইথড্র করে তার দিয়ে দিলেন। তো এটাও করা যায়। তো এটা করতে পারলে আপনি নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, শুধু ভেরিফাই করতে পারবেন না, ভেরিফাইটা আপনার পাসপোর্ট হাতে পাওয়ার পরেই করতে হবে। তবে আপনার এটা এই ক্ষেত্রে আপনার আর্নিংয়ে কোনো প্রবলেম নাই। ফ্রিল্যান্সার.কম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ভেরিফাই করলেন না সমস্যা নেই, কাজ করতে পারবেন। ফাইবারের মধ্যেও ভেরিফাই করা লাগে না, যদি কোনো এমন কিছু না করেন যেটাতে আপনার ফাইবারের রুলস রেগুলেশন ব্রেক হয়েছে। যদি ফাইবারের রুলস রেগুলেশন ব্রেক হয়, ইনস্ট্যান্ট আপনারা বলবে যে এনআইডি ভেরিফিকেশন করো, আর আপনি 7 দিনের মধ্যে করবেন না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। ঠিক আছে। আবার এখানে আরেকটা ঝামেলা আছে ফাইবারের মধ্যে, যদি ফাইবারের মধ্যে আপনি যদি ভেরিফিকেশন না করেন, সেই ক্ষেত্রে আপনি ইউরোপিয়ান ক্লায়েন্ট পাবেন না। ওই ফাইবারের ওই ভেরিফিকেশনটা হচ্ছে W9 ভেরিফিকেশন। ওইটা যদি আপনি না করেন, আপনি ইউরোপিয়ান ক্লায়েন্ট পাবেন না। তখন কিন্তু একটা ঝামেলা। কারণ ইউএস এর ক্লায়েন্ট খুবই আহ, ইয়া হয়, কি বলে এটারে, চুজি হয়। যে তারা হচ্ছে পুরাতন ফ্রিল্যান্সারই বেশি খুঁজে, বা যাদের রেটিং ভালো আছে, যাদের কাজ বেশি করছে তাদেরকে খুঁজে। নতুনদেরকে ইউএস এর ক্লায়েন্টরা কাজ দিতে চায় না। আর ইউরোপিয়ান ক্লায়েন্ট লাইক হচ্ছে আহ, এটা ইয়া হইতে পারে, কি বলে, ধরেন কি বলবো এটারে, ধরেন জার্মানির ক্লায়েন্ট, নেদারল্যান্ডের ক্লায়েন্ট, এরা এরা মনে করেন পুরা নতুন নাই, এরা হচ্ছে যার যার ডিজাইন ভালো লাগে, হ্যাঁ। একটা সেনা একটু টাইম দেন। আ- আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি ওই যে আরেকটা ক্লাসের একটু রেকর্ডিং এর নিয়ে প্রবলেম হলো, ওইটা একটু সমাধান করে দিলাম আর কি, এজন্য। আচ্ছা, স্টার্টিং এ কাজ পাওয়ার ক্ষেত্রে ভাই একটু ঝামেলা আছে। লাইক ফাইবারের মধ্যে আপনি কাজ পাওয়া, যদি কেউ যদি বলে, ওই যে দেখবেন আপনাদের কাছে অ্যাড আসবে যে আপনি কি ফাইবারে গিগ দিয়ে অর্ডার পাচ্ছেন না, এই সেই হ্যান ত্যান কত কিছু, ওরে বাবারে। তাদের কাছে আসলে, তাদের তাবিজ কিনলেই মনে করেন আপনি একেবারে বাবার মুড়ি দেওয়া যাবেন, এমন একটা অবস্থা। তো এই যে বাবার মুরিদরা আছে, এদেরকে যদি আপনি কোনোদিনও জিজ্ঞেস করেন আমাকে অ্যাকচুয়াল অ্যালগোরিদম বলেন, তো তারা আপনাকে বলতে পারবে না। রিজন কি? ভাই, ফাইবার এমন একটা মার্কেট প্লেস, যেই ব্যক্তি টপ রেটেড সেলার, যে এটার মধ্যে বছরের পর বছর কাজ করতেছে অ্যান্ড খুব ভালো পজিশনে আছে, সেও আপনাকে এক্স্যাক্ট জিনিস বলতে পারবে না যে ভাই এই কারণে এটা হয়েছে। কারণ ফাইবারের অ্যালগোরিদম টু মাচ টাফ অ্যান্ড খুবই স্ট্রিক্ট। ওদেরকে মনে করেন 19-এর থেকে 20 হইলে একেবারে অ্যাকাউন্ট একদম নগদের উপরে খেয়া দিবে, আর কি আপনার ওয়ার্নিংও দিবে না। ফাইবারের এত, ফাইবারের রুলস রেগুলেশন এতটা মারাত্মক। আর এবার আসি হচ্ছে অর্ডারের বিষয়টা। ফাইবারের মধ্যে আমরা এখন পর্যন্ত, আমরা যারা যারা একটু সিনিয়র লেভেলের ডিজাইনার আছি, বা আমরা সিনিয়র লেভেলের ফ্রিল্যান্সার আছি, তারা যতটুকু বুঝতে পারি যে ফাইবারের মধ্যে কিছু রুলস আছে, গোল্ডেন রুলস। ফাইবার খুব পছন্দ করে যে আপনি যদি বেশি বেশি অ্যাক্টিভ থাকেন। তো বেশি বেশি অ্যাক্টিভ কিভাবে থাকবেন? আপনি নিজেকে অনলাইন রাখতে হবে। যদি আমি একটু দেখাই, আমার এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কিন্তু ফাইবারটা অ্যাক্টিভ, আমি তো ফাইবার অ্যাক্টিভ করে রাখছি। আর এখানে দেখেন রিলোড চলতেছে, অটো রিলোড চলতেছে, যে 300 সেকেন্ড মানে 5 মিনিট পর পর কিন্তু আমার ব্রাউজারটা অটোমেটিক্যালি এই ট্যাবটাকে রিফ্রেশ করতেছে। ঠিক আছে, এই জিনিসটা আমার অন করা। এই জন্য ফাইবার কি মনে করতেছে, আমি তো ফাইবারে কাজ করতেছি। আচ্ছা, শুধু এইটা রাখলেই হবে না, আপনি হচ্ছে কিছুক্ষণ পর পর হচ্ছে ফাইবারে ঢুকতে হবে।
আপনি সেলার মুড থেকে ধরেন আপনি বায়ার মুডে চলে গেলেন, বায়ার মুডে যাওয়ার পরে আপনার হচ্ছে বিভিন্ন কিছু ঘাটাঘাটি করতে হবে, তাইলে ফাইবার বুঝবে যে না, সে তো অ্যাকচুয়ালি ফাইবারে অ্যাক্টিভ, তখন সে আপনাকে একটু উপরের দিকে পাম্প করবে। আদারওয়াইজ ফাইবার আপনার জীবনেও পাম্প করবে না। আবার মাঝে মধ্যে ফাইবারের মাথা আলাদা যায়, মনে করেন কারে কারে টপে নিয়ে যায় আর কারে ডাউন করে দেয়, এটা বলা খুবই মুশকিল। ঠিক আছে। আর এখানের মধ্যে বিষয় হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হবে আরো কয়েকটা ক্লাস পরে, মনে করেন যার 4টা ক্লাস বা 5টা ক্লাস পরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে আস্তে আস্তে আগাবো। ঠিক আছে। এই আর কি। এই হচ্ছে গিয়ে টোটাল বিষয়। আর ফাইবারের মধ্যে যদি কেউ বলে যে ভাই আরো কি কি আছে, আমি আপনার বলি একটা অপশন আছে যে আপনি খুব রাতারাতি গেইনার হইতে পারবেন। সেই অপশনটা কি? সেইটা হচ্ছে আপনার যদি কোনো ইউএস এর ক্লায়েন্ট থাকে পুরাতন, তারে যদি বলেন যে আমাকে ফাইবারে একটা অর্ডার প্লেস করো, তাহলেই হচ্ছে আপনি ফাইবারের মধ্যে গেইনার হইতে পারবেন, ইউএসএ ইউকে যে কোনো বাইরের কান্ট্রি। তাইলে আপনি গেইনার হতে পারবেন, কিন্তু এটারও একটা সিস্টেম আছে, আপনার গিগটা তার কাছে শেয়ার করতে হবে, সে ওই গিগের মধ্যে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, দেন আপনাকে অর্ডার প্লেস করবে। তাহলে একটা রুলস আছে। এটার রিজনটা হচ্ছে ফাইবার চায় তার তার এখানে যারা কাজ করবে তারা বাইরে থেকে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে ঢুকাক, কারণ কাজ আসলেই তো তার টাকা, ক্লায়েন্টের থেকেও একটা পার্ট পাবে, ফ্রিল্যান্সার থেকেও একটা পার্ট পাবে। তো এই তিনটাই আজ পর্যন্ত সবাই ক্র্যাক করতে পারছে, যে এই তিনটা রুলস আছে ফাইবারের মধ্যে। কিন্তু এর পরবর্তীতে যে রুলসটা, আপনার এসইও করেন আর যাই করেন লাভ নেই, কারণ আপনিও এসইও করছেন, আমিও এসইও করছি। তো অ্যাকচুয়ালি আপনার কাজ কেন দিবে, আপনি কাজটা কেন পাবেন, এখানে অনেক কিন্তু আছে। এই কিন্তুর কোনো অ্যান্সার অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, আপনারা নতুন অবস্থায় কি করতে পারেন, আপনারা নতুন অবস্থায় ফ্রিলান্সার.কমে কাজ করবেন। ফ্রিলান্সার.কমে কাজ করার রিজনটা মূলত এইটা, যে আমরা খেলার আগে প্র্যাকটিস করি না, ফ্রিলান্সার.কম হচ্ছে কাইন্ড অফ এরকম। কারণ ওইখানে রিজেকশন বলেন, ওইখানে ইয়া বলেন, কোনো সমস্যা নেই, ওইখানে কোনো রুলসই নেই। আপনি যেইভাবে ইচ্ছা কাজ করেন, আপনার ভুলগুলো আপনি ওইখান থেকে সংশোধন করতে পারবেন। আপনি হচ্ছে অন্যের ডিজাইন দেখে শিখতে পারবেন। তারপরে আপনি হয়তোবা কপাল ভালো থাকলে ওইখান থেকে উইনও করতে পারেন, বা আপনার টাকাও একটা আর্নিং হইতে পারে। তবে হ্যাঁ, যদি ওই ফ্রিলান্সার.কমকে আপনি প্রফেশনালি নিয়ে নেন, যে না ভাই আমি এটার এইভাবেই করব, তাইলে মনে করেন যে আপনার ওইখান থেকেই ভালো একটা অ্যামাউন্ট আসবে। লাইক মি, আমার কিন্তু ফ্রিলান্সার.কম থেকে মোটামুটি ভালো টাকাই আর্নিং হয়েছে, না এখনও যদি আমার কোনো দিন যদি টাকা পয়সা দরকার পড়ে, আমি একটু ফ্রিলান্সার.কমে টানা হেঁচড়া করি, তখন আমার ওইখান থেকে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসে। ব্যস্ততার কারণে এখন ফ্রিল্যান্সিং করা হচ্ছে না কিছুদিন যাবত, মোটামুটি কত 3-4 মাস যাবত করা হচ্ছে না। তবে হ্যাঁ, ফাইবারে কোনো অর্ডার থাকলে সেগুলো করে দেই আর কি। একটা টাইম ধরে যে বসবো এটা করা হয় না, এজন্য বললাম আর কি, যদি কোনো কারণে যদি আমার মনে হয় যে না আমার একটু টাকা পয়সা দরকার, এখান থেকে যদি দেখি একটু বের করতে পারি কিনা, তখন হচ্ছে ফ্রিল্যান্সার.কম একটা আমার জন্য বেস্ট ওয়ে বের করার জন্য। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার পোর্টেবল হার্ড ডিস্ক লাগবে 1 টেরাবাইটেরটা মেবি 2500 টাকার মতন পড়তে পারে বর্তমানে, যেই প্রাইস বাড়ছে। অ্যান্ড কিভাবে নিবেন, কবে নিবেন আমাকে জানেন, ফোনে নক দিন। আপনাদের এখানে কি অটো ক্যাড শিখায়? না ভাই, আমাদের এখানে অটো ক্যাড শিখায় না, আমাদের এখানে অটো ক্যাড শিখায় না। এই আর কি। তবে আমাদের এখানে ইউআই ইউএক্স ডিজাইন আছে রিসেন্টলি, ওইটা আবার আমার ফ্রেন্ডই নিতেছে। প্রফেশনাল, ও জব করতেছে সফট বেঞ্চে, ভালো কোম্পানি, সিনিয়র ডিজাইনার হিসেবে আছে। অ্যান্ড এখন হচ্ছে ড্রিমল্যান্ড আইটিতে পার্ট টাইম হচ্ছে ইউআই ইউএক্স এর ক্লাসও নেয়। তো দেখি কি হয়, ওর ফার্স্ট ব্যাচ আর কি, আমাদের ইউআই ইউএক্স এর ড্রিমল্যান্ড আইটিতেও ফার্স্ট ব্যাচ এটা শুরু হয়েছে পুরাতন স্টুডেন্টদেরকে নিয়ে। আমরা জাস্ট এটা একটা টেস্টিং পারপাস চালাইতেছি, যদি এটা রেজাল্ট আউটপুট ভালো আসে তাহলে এটা আমরা কমার্শিয়ালি নিয়ে যাব আর কি, এটা একটা আমাদের প্ল্যান। মিনহাজ স্যারকে তো শুনে, মিনহাজ স্যার আর আমার এটা পার্সোনালি প্ল্যান, যে যদি এখান থেকে একটা ভালো আউটপুট আসে, কারণ ইউআই ইউএক্স এর মেন্টর পাওয়াটাও একটু টাফ, কারণ যেই ব্যক্তি ইউআই ইউএক্স ডিজাইন পারে তার ইনকাম একটু অন্য লেভেলের, সে যদি জবও করে তার ইনকামটা একটু ভালো। তো যার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি মেন্টরশিপে লোক পাওয়াটা একটু কষ্টকর। ঠিক আছে। এই আর কি। এখন একটা কথা বললে হাইসেন না, মেন্টরশিপে তারাই আসে যাদের হচ্ছে ইনকাম নাই আর কি। আমি স্কিল আছে, ইনকাম নাই। এখন আবার আমার এটার মধ্যে কাউন্টে নিয়েন না, আমি জাস্ট হচ্ছে পার্সোনাল কিছু ইস্যুর কারণে আমি জবে আসছি। রিজন হচ্ছে আমি চাই না যে আমার সন্ধ্যা 7টা থেকে রাতের 12টা পর্যন্ত যে টাইমটা আড্ডায় কাটুক। কারণ ভাই আমি হচ্ছে টাকার পিছনে দৌড়াই তো, আমার পার্সোনালি এই আড্ডা, ঘোরাফেরা,
তারপর বসে বসে টিভি দেখা, এই জিনিসগুলো আমার একটু অপছন্দ। সো এই জন্য আমি চাচ্ছি যে আমার সময়টা কাজে লাগুক। তো এই জন্য আমি মূলত জবে আসছি, এই আর কি বিষয়টা। ইলেকট্রিক অটো ক্যাড, অটো কাট না অটো ক্যাড ভাই? অটো ক্যাডের জন্য ভাই অ্যাকচুয়ালি আমি কনফার্ম বলতে পারতেছি না অটো ক্যাডের কাজগুলো কোথা থেকে আপনি ভালো শিখতে পারবেন। আর অটো ক্যাড মূলত হচ্ছে, তো দেখছি যতটুকু বড় ভাই কিছু আছে ইঞ্জিনিয়ার উনারা পারে। এখন এইটা নিয়ে কখনো ভাই আমার অ্যাকচুয়ালি ঘাটাঘাটি করা হয় নাই। আচ্ছা, ইউএক্স এর নেক্সট ব্যাচ শুরু হলে জানাবো, সমস্যা নেই ভাইয়া। মেবি 2 মাস পর থেকেই বা মাসখানেক পর থেকেই শুরু হবে, তখন জানাবো না। কিন্তু হ্যাঁ, আপনাদের জন্য বিষয়টা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনটা কখন, আপনারা যখন অলরেডি গ্রাফিক ডিজাইন শিখে ফেলছেন, মোটামুটি আপনি ভালো পারফর্ম করতেছেন, তখন গিয়ে ইউআই ইউএক্স ডিজাইন। কারণ হচ্ছে ইউআই ইউএক্স এর সাথে গ্রাফিক ডিজাইনের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যখন একজন পারফেক্ট গ্রাফিক ডিজাইনার, আপনার জন্য ইউআই ইউএক্স এর প্ল্যাটফর্মগুলো বোঝাটা খুব ইজি। আপনি কালার বুঝেন, আপনি ডিজাইন থিওরি বুঝেন, আপনি শেপ ক্রিয়েশন বুঝেন, আপনি সব বুঝেন। তো আপনার জন্য কি জিনিসটা আরেকটু ইজি হয়ে গেল না? আলটিমেটলি দুইটাই তো ডিজাইন। তো এই জন্য বললাম যে হচ্ছে আগে গ্রাফিক ডিজাইনটাতে একটু হাতটা পাকা করবেন, তারপরে গিয়ে হচ্ছে আপনাদের ইয়ার ব্যাপার, কি যেন বলে, ইউআই ইউএক্স এর ব্যাপার, এর আগে না। আমি নিজেই হচ্ছে 6 বছর পরে এসে ইউআই ইউএক্স ডিজাইন শিখতেছি। আমার ব্যাচে আমার মাত্র হচ্ছে কত 50% শিখা হয়েছে, এখনো 50% বাকি। 50% আরও যেটা বাকি সেটা শিখার পরে আমার কি করতে হবে জানেন? আমার 6 মাস থেকে 1 বছর শুধু ইউআই ইউএক্স নিয়ে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে আমি বলতে পারবো হ্যাঁ আমি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার। বা যদি আপনি ইনস্ট্যান্ট কোনো জবে ঢুইকা যান বা ইনস্ট্যান্ট কোনো ইনকাম আর্নিং সোর্সে ঢুইকা যান, তাহলে তো আপনার এক্সপিরিয়েন্স আরও তাড়াতাড়ি গেইন হইতেছে। এক্সপিরিয়েন্স রিয়েল টাইম প্রজেক্ট ছাড়া হয় না ইউআই ইউএক্সে। আপনি ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের উপরে যেমন হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করলে এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন, ইউআই ইউএক্সে রিয়েল প্রজেক্ট না করলে কোনোদিন আপনার এক্সপিরিয়েন্স হবে না। আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনি থিওরি জানেন, আপনি লজিক্যাল সব কিছু জানেন, কিন্তু দিন শেষে আপনি রিয়েল প্রজেক্ট করেন নাই, অ্যান্ড আপনার মার্কেটে ভ্যালু কম। এটা তখনই আপনাকে দাম দিবে কখন জানেন? যখন হচ্ছে আপনি মাত্র কোর্সটা শেষ করছেন, মাসখানেকের মধ্যে আপনি একটা জবে ঢুকছেন, ও আপনি তো ফ্রেশার, ঠিক আছে আমরা আপনাকে হেল্প করব শিখতে, তখন আপনার ভ্যালু আছে। কিন্তু আপনি 1 বছরের মধ্যেও যদি ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে রিয়েল টাইম প্রজেক্ট না করেন, ইউআই ইউএক্স কারো কোনো ভ্যালু নেই। আর ইউআই ইউএক্সটা খুবই মারাত্মক লেভেলের একটা প্ল্যাটফর্ম, অস্থির জিনিস আর কি। ওই যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, অনলাইন থেকে ইয়া করতে আগ্রহী, গ্রাফিক ডিজাইন আর ইউআই ইউএক্স এই দুইটার যদি আপনি খিচুড়ি বানাইতে পারেন ভাই, ওই খিচুড়ি যা টেস্ট হবে মনে করেন বলার বাইরে। যদিও এরপরে আরও কিছু পার্ট আছে, লাইক ধরেন আপনি গ্রাফিক ডিজাইন ইউআই ইউএক্স এর পরে আপনি মোশনে একটু আপডেট হইতে পারেন, মোশন গ্রাফিক্স, দেন ভিডিও এডিটিং, এগুলোতে আপগ্রেড হইতে পারেন, নিজেকে আপগ্রেড করতে পারেন আর কি। মূলত এই চারটা মোটামুটি পারফেক্ট। এরপরে আসে কি জানেন? ডিজিটাল মার্কেটিং। এখন বলতে পারেন ডিজিটাল মার্কেটিংটা কাজ কি? এই যে ফাইবারে যে আপনি যে প্রমোশন মার্কেটিং, নিজের গিগ প্রমোট করবেন বা আপনার প্রোফাইলগুলোকে র্যাঙ্ক করবেন, ভাই নিজের কাজের জন্য হইলেও আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কিছু জিনিস জানা থাকতে হবে। হয়তো বা ইউটিউব থেকে কিছু আইডিয়া পাবেন, বাট ম্যাসিভ আইডিয়া আপনি কোর্স করলেই পাবেন। আর ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ফ্রিতেই করা যায়। না না, মোশন গ্রাফিক্স শিখাবো না আপু, মোশন গ্রাফিক্স আমরা শিখাইও না, আমাদের নাইও মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সটা একটু ক্রিটিক্যাল, অ্যান্ড মোশন গ্রাফিক্সের সফটওয়্যার মেইনলি হচ্ছে গিয়ে অ্যাডোব, কি জানো, আফটার ইফেক্ট, অ্যাডোব এই, আফটার ইফেক্ট। অ্যাডোবের তো কত বহুত সফটওয়্যার আছে। আচ্ছা যাই হোক, আপনাদের পোর্টফোলিও ব্র্যান্ডিং আছে, যে নিজেদেরকে ব্র্যান্ডিং করার বিষয় আছে। লাইক আপনি যদি হচ্ছে ধরেন আমি অন্য একটা ব্রাউজারে যাই, যদি ধরেন আপনি আমার নাম লিখে সার্চ দেন, মাঝে মধ্যে আমি নিজের নাম ভুলে যাই। আচ্ছা, আপনি যে আমার নাম লিখে সার্চ দেন, দেখেন কি সুন্দরভাবে এআই কিন্তু আমার সম্বন্ধে খুব সুন্দরভাবে বলে বলে ফেলছে। আচ্ছা, আমার পেশা, আমি 1 নম্বরে আছি, ঠিক আছে, সব গেল। এই যে এখানের মধ্যে সুন্দর মতন আমার কিছু ইয়া আইসা পড়ছে, আমার এখানে আইসা পড়ছে, আমার নামে চলে আসছে। এগুলো হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যখন সুন্দর মতন করবেন, ভালো মতন করবেন, যেমন এই যে আমি ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুক অ্যাকাউন্টেই চলে যাবে। সরি, এটা অ্যাকাউন্ট, আমি পেজ দিয়ে রাখছি, সরি, আমার পেজে চলে যাবে। আর যদি হচ্ছে আপনি যদি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল বা লিঙ্কডইন প্রোফাইলে যেতে চান, ক্লিক করবেন, চলে যাবেন। এগুলো হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এগুলোরও ক্লাস আছে আপনাদের, হয়তো বা 3-4টা ক্লাস গেলে আপনারা
পারবেন। আবার যদি আমার ইউজার আইডি লিখে সার্চ দেন এমএজেড ব্লু পি আর এমএজেড ব্লু প্রিন্ট লিখে যদি সার্চ দেন, এই যে আমার এখানে কতগুলো প্রোফাইল চলে আসছে। আমার পিন্টারেস্ট, আমার কোড গ্রাফের প্রোফাইল, আমার লাইট রুমের প্রোফাইল, আমার ফাইবারের প্রোফাইল, সব কম বেশি সবই চলে আসছে। ঠিক আছে। তো এখান থেকে যদি আমি ইমেজে যাই, ইমেজে গেলে আমার হচ্ছে কিছু কাজ আছে। ওই কাজগুলো, এটা কত বছর আগের কাজ জানেন? এটা মিনিমাম 4 বছর আগের কাজ, এটা পর্যন্ত এখানে শো করতেছে। তো এই যে জিনিসগুলো কিন্তু চলে আসে। মোর এনিওয়ে দেই, আবার ছবি চলে আসছে, এখানে আমার ইয়ার ভিডিও চলে আসছে। আচ্ছা, এইটাই তো আমার মেন্টর, মেন্টর এরিয়া তো আমার আমার নামে আইসা পড়ছে, দেখছেন অবস্থাটা আমি কি পরিমাণ ইয়া করছি। তো এগুলো অনেক আগের কাজ, এই যে এগুলো হচ্ছে অনেক আগের কাজ আমার। এগুলো, এখানের মধ্যে কিছু কাজ আছে, এগুলো সব আগের কাজ। নিচের দিকে যতগুলো ডিজাইন দেখতেছেন আর কি, সব তো আর না, যেমন এগুলো তো আর আমার কাজ না। ডিজাইন যেগুলো সেগুলো হচ্ছে আমার কাজ। তো আপনাদের এই ব্র্যান্ডিংগুলো দেখাবো, কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে কি করতে হবে। তবে একটা জিনিস বলে দিই, অবশ্যই আহ, কি বলে এটা, নিজের একটা আলাদা মেইল ইউজ করবেন এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েটের জন্য। একটা মেইল দিয়ে সব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যাতে যত ইম্পর্টেন্ট মেইল আছে আপনি একটা মেইলে লগ ইন দিলেই যাতে সব পাওয়া যান। ঠিক আছে। হুম। এই তো। আচ্ছা, আসিফ ভাই মেবি হচ্ছে কিছু বলবেন। জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কি অবস্থা? এই তো অসুস্থের ভিতর, তাও আলহামদুলিল্লাহ। আমারও ঠান্ডা লাগছে ভাই, নাক সর্দি। টানতেছি কাশি। আমি তো অলরেডি মেল খুলে ব্যান্ডিং এর অনেক কয়টা প্রোফাইল আমি ক্রিয়েট করছি। আচ্ছা, তাহলে আপনি অ্যাডভান্স একটু আগায় গেছেন। পিন্টারেস্ট, বেঞ্চ, তারপরে আপনার লিঙ্কডইন, হুম। এক্স, এইগুলো প্রায় সবগুলো খুলছি। তো এখন রেজাল্ট কি? কতটুকু কি এ, বিহেন্সের মধ্যে কোনো মানে টিক টিক আসছে? আমি মাত্র অ্যাকাউন্ট খুলছি, 2 দিন হচ্ছে। এখনো আপনার হচ্ছে বায়োটেও অ্যাড করব, কিছু ইউনিক প্রোফাইল দিব, এই সব নিয়ে ব্যস্ত। করেন, আস্তে ধীরে করেন। আপনাদের ক্লাস আসলে মনে হয় এগুলো করলে বেটার হইতো, কারণ বুঝার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এগুলো রিজেক্ট করছে, কবে রিজেক্ট করছে কইতেও পারি না। আমি অনেক আবার আগের মনে করেন ডিজাইন এগুলো। আমি একা একা করিনি, মানে আমার একটা ফ্রেন্ড আছে তো, ওই আহ, ওয়েব ডেভেলপের উপরে করতেছে, ওর কাছে একটা ভিডিওই আছে এই সবের, তো ওইগুলা দেখে দেখে আচ্ছা, 2 জন মিলে করতেছি। যাক, আগানো একটু আগায় থাকা, অ্যাডভান্সে থাকা ভালো। ওই ভিডিওগুলো শেয়ারও করে দিন আমাদের সাথে, সবারই হেল্প হবে, তাই না? ড্রাইভে আপলোড করে দিয়েন, ওর আচ্ছা, থেকে আমি কালেক্ট দিব করে, নি। সমস্যা দিয়ে নেই। দিন, হোয়াটসঅ্যাপ আপনার, গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিই, দেখেন তো আপনার কাছে এটা কি আছে, থাকলে একটু দিলে ভালো হয়। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা অফ করে দেখি, কারণ হচ্ছে জানি না কি দিবেন, পরে দেখা যাবে যে আমার পুরো ভিডিও আবার নতুন করে এডিট করা লাগবে। না, মেসেজ দিছি একটা, খালি আপনার কাছে শুধু যদি কোর্সটা থাকে তাহলে আমার বইলেন। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএইচপি লারাভেল। ভাই আমি হ্যাঁ, খুঁজে দিতে পারবো, সমস্যা নেই। দিলে ভালো হয়, একটা ফ্রেন্ড চাইছে তো। খুঁজে দিতে পারবো, সমস্যা নেই, দেওয়া যাবে, প্যারা নেই। আমার কাছে আচ্ছা, মোটামুটি কম বেশি সবই আছে, এই আর কি। তো আপনি এখানে সেদিন একটা, বলছিলেন, ওই হ্যাঁ, জন্য বললাম আপনারে যে আপনি না দিতে সমস্যা নেই, পারেন। সমস্যা নেই, আমার কাছে সব কোর্সের ভিডিও আছে, পেইড কোর্সের ভিডিও আছে আমার কাছে। কোনটা লাগবে বলেন? 120টা প্লাস আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে একটা জিনিস একটু কোশ্চেন করি আপনাদের কাছে। আপনাদের মধ্যে যারা যারা আজকে ক্লাস করতেছেন, কার কার মাইন্ডে আছে যে আমার যদি আহ, আজকে কোর্স কমপ্লিট হইলো, কালকে আমার হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার জন্য মোটামুটি একটা ছোট অ্যামাউন্ট হইলো ইনভেস্ট করতে হবে? কার কার মাইন্ডে আছে যে নাই ভাই আমি লাগলে ইনভেস্ট করব? এই অবশ্যই করবো ইনভেস্ট ভাই। করার মাইন্ডটা আর কার কার আছে? আসিফ ইনভেস্ট ভাই তো অবশ্যই গেল, করব। বাকিদের কি অবস্থা? হুম, আচ্ছা, রাসেল ভাই করবে, গুড। রহিম ভাই, আপনি করবেন না? আচ্ছা, এখানে বলি, কিছু কিছু এটা যে আপনার করতেই হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কিছু কিছু জায়গায় আপনার করা ছাড়া কোনো উপায় নেই। লাইক আপওয়ার্কের মধ্যে আপনার এখন ইয়া সাবস্ক্রিপশন কেনা ছাড়া কাজ করা যায় না, এক পার ঝামেলা। মান্থ তার বিশ মানে ডলার হ্যাঁ, পার মান্থ $20 আপনার হচ্ছে ইয়া করতে হবে, ইনভেস্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, 3 মাস 4 মাস কন্টিনিউ করার পরে আপনি যদি প্রপারভাবে এখানে সময় দেন, আপনার কিন্তু এখান থেকে রেজাল্ট আসা শুরু করবে। সো আপনি কিন্তু হতাশ হবেন না, কোনো প্রবলেম নেই। এইবার আসি ফ্রিল্যান্সার ডট কম, যখন আপনার প্র্যাকটিস গ্রাউন্ডে আছে।
এই freelancer.com প্র্যাকটিস গ্রাউন্ডটা হচ্ছে বেস্ট। কেন? আপনি যখন প্র্যাকটিস করতেছেন আপনি উইন পাবেনই, আপনি যদি ডেডিকেশন নিয়ে ওখানে বসেন, ভাই উইন না দিয়ে যাবে কই? যেই লোককে উইন দিতেছে সেও ভাত খায়, আপনিও ভাত খান, একই কথা। তার মাথা থেকে যেটা আসছে আপনার মাথা থেকেও আসবে, হয়তোবা প্রথম দিক দিয়ে আসবে না, কিছুদিন যাওয়ার পরে আসবে। কিন্তু নতুনদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে, নতুন না, নতুন পুরনো সবার জন্য ব্যাড নিউজ হচ্ছে কি, একটা কন্টেস্টে তিনটার বেশি এন্ট্রি দেওয়া যায় না বর্তমানে ফ্রিতে। তখন আপনার কি করতে হয়, আপনার এখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে হয়। মেম্বারশিপ হচ্ছে মিনিমাম $5, ঠিক আছে? মিনিমাম হচ্ছে কি এই যে $5। আপনার পেমেন্ট হয়তো বা $5.5 মতন যাবে, ধরেন যে 600-700 টাকার মতন লাগে আর কি। আপনি ধরেন $6 ধরি আমি, 6 হচ্ছে 132, 792, ধরেন $800 মতন আপনার পার মান্থ একটা খরচ আছে ফ্রিল্যান্সার.কমে, যদি আপনি একটা কন্টেস্টে মাল্টিপল এন্ট্রি দিতে চান। যেদিন ফ্রিল্যান্সার.কমে অ্যাকাউন্ট দেখাবো সেদিন আপনাদেরকে বলবো। প্রথম দিক দিয়ে নিবেন না, যখন একটা দুইটা আপনার উইন আসবে তখন তখন আপনি মেম্বারশিপ নিতে পারেন। অ্যান্ড যাদের কার্ড নেই আমার থেকে হেল্প নিতে পারেন, আমি পেমেন্ট দিয়ে দিব না, আমার থেকে পেমেন্ট করা নিতে পারবেন। আর যাদের কার্ড আছে তাদের তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নেই। তবে এইসব অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অবশ্যই আপনাদের পাসপোর্ট লাগবে, এটা মাথায় রেখেন। তারপর আসি ফাইবারে। ফাইবারও একটা টাইমের পরে গেলে আপনার ইনভেস্টমেন্ট করা লাগবে, যেমনটা আমি করতেছি। দেখে আবার ভয় পাওয়া যায় না। দেখা ভয় পাওয়া কি, এখনো কাটে নাই, কাটা শুরু করা নাই প্রপারভাবে। কাটলে কাটলে ভয়ের বিষয় অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আমি ফাইবারে অ্যাড রান করতেছি, আমার ম্যানেজ ডেইলি বাজেট হচ্ছে, আমার ডেইলি বাজেট হচ্ছে $50 ডেইলি বাজেট। কিন্তু যার মধ্যে মাত্র হচ্ছে 5 সেন্ট কাটছে, মাত্র 5 সেন্ট কাটছে, এখনো বাকিটা কাটে নাই। ইমপ্রেশন বাড়তেছে, ক্লিকও বাড়তেছে, বাড়ুক, কারণ আমার দরকার অর্ডার। সোজা কথা, আমি বুস্ট চালাবো, লাগলে আমার 100 না $1000 পার মান্থ যাক, আমার কোনো গায়ে লাগবে না, সমস্যা নেই। সো এরকম একটা টার্গেট নিয়ে, আমি খরচ করার একটা টার্গেট নিয়ে আর কি বসে আছি, যে আমি খরচ করবো এটার মধ্যে যা লাগে। তো আপনাদের এরকম হওয়া উচিত, and আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কোন জায়গায় কখন আপনাদের অ্যাকচুয়ালি ইয়া করা দরকার। ঠিক আছে? ভাইয়া ভিসা কার্ডে হয়, কিন্তু আপনার ডুয়াল কারেন্সি কার্ড হইতে হবে। অথবা ওই যে আমার পেজটা আছে না, আমি যে স্যার একটু আগে অনেক যে দেখে, অনেক কার্ড তো আছে আপনার হচ্ছে, আপনার ফিজিক্যাল কার্ড না ভার্চুয়াল কার্ড পাওয়া যায় ডুয়েল কারেন্সি। হ্যাঁ ওইটা ইউজ করতে পারেন। যেমন এই যে আমি দেখাচ্ছি একটা, দাঁড়ান। রেড পে আছে। রিডট পে আহ, আছে, তারপরে হ্যাঁ, হচ্ছে রেড পে আছে, পেই পে যেমন আমি আছে যদি একটা। পাইপল, পাইপল ভাই হ্যাঁ, ফালতু, ওইটা থেকে 100 হাত দূরে। ওইটাতে যে কত টাকা মারা খাইছি। আমি আচ্ছা এই যে রেড, এই আবার কার্ডটা ইউজ রেড, করতে পারেন। এই রেড ডট পেতে আমার স্যার -$- হয়ে গেছে অনেকগুলা, এ হুদাই কারণ হুদাই। আপনি আপনি হচ্ছে পার মান্থে তিনটা পেমেন্ট রিজেকশন হয়েছে, বুঝছেন? তিনটা পেমেন্ট রিজেকশন হওয়ার পর থেকে সে পার ট্রানজেকশনে -50 সেন্ট করে আপনার থেকে চার্জ করতেছে। আপনার কার্ডে নাই, আপনি দিতেছেন না, এই জন্য মাইনাস হয়ে গেছে ভাই এটাতে। আমার রিডোট পে কার্ডের মধ্যে আমার লেনদেন হইতেছে $87 লাখ। আমার রিডোট পে ট্রানজেকশন। অনেক হিউজ পরিমাণ। এটা 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 কিভাবে হয়েছে জানেন? $87 লাখ কেন হয়েছে? ওই যে বিভিন্ন অ্যাডের জন্য আমি ডলার দিই, সো এখানে আমার ট্রানজেকশন বাইরে গেছে। আমি চিন্তা করি, আমি তো কারো রেফারে খুলি নাই, কারো রেফারে যদি খুলতাম, ওরে ভাই সেই বেড়া বড় লোক যেত। ধরেন যে এইটটি আমার সেভেন এক আমারটা দুই সম্ভবত তিন চার সাসপেন্ড করে পাঁচ দেবে অ্যাকাউন্ট। ইন্টু, দাঁড়ান দাঁড়ান, যদি $87 লাখ ইন্টু 0.02, সরি 0.5, জিরো জিরো ফাইভ ফাইভ হ্যাঁ, পার্সেন্ট 0.5। ভাই 4 লাখ, $4.5 লাখ, $5 লাখ সে এমনিই পাইতো। এরপরে কোনো অ্যাকাউন্ট খুললে আমার বলিয়েন। না আমার একটা অ্যাকাউন্ট আছে ভাই, ওটাই মার্শাল্লাহ আর লাগবো না আমার। আচ্ছা আপনাদের আমারটা হচ্ছে থ্রি সাসপেন্ড টু করছে ফোর অলরেডি, সাসপেন্ড করবে অলরেডি, ওয়ার্নিং আপনার দিচ্ছে ইয়ার কয়েকদিন জন্য, ধরে। আপনাদের ইয়ার জন্য। আচ্ছা ভাইয়া দেখেন, এই যে একটা ইয়া দিয়ে দিছে, এই কার্ডটা ইউজ করতে পারেন। এই পোস্টের মধ্যে যে কার্ডটা আছে এখান থেকে ইয়া করেন, সমস্যা নেই। অ্যান্ড এটা ডলার আমার কাছেই পাবেন, আমারে ফোন দিয়ে বাইন্যান্স থেকে বললেই নেওয়া হবে। যায়। বাইন্যান্স থেকে না নিলে, না নিতে পারলে আমার থেকে নিতে হবে আর কি। আমার কাছে তো আবার থাকে, বুঝেন না? হ্যাঁ, আপনার কাছে আমার তো কাছে অভাব নেই। আমার কাছে থাকে, প্যারা নাই। আশেপাশে আপাতত আমি সাপ্লাই দিতেছি, পরেরটা পরে দেখা যাবে কি হয়। তবে আপাতত বন্ধ, বিটিসি মার্কেট যতদিন পর্যন্ত পাম্প না করতে ততদিন পর্যন্ত বন্ধ। কি 92। বলেন? গতকালকে 84 না 86 ছিল। যাক ভাই 92 সমস্যা আছে, নেই। আজকে দেখলাম 92 পার ভাই হয়েছে। ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত ওয়েট করেন, আবার নামবে, এটা নিচে নামবে, সমস্যা নেই। হ্যাঁ,
আপনার হচ্ছে 70-এর নিচে নামবে সম্ভবত। 70-এর নিচে নামলে মার্কেট কলাপস করবে, তখন আর অ্যাকচুয়ালি ওইটাতে নামাই যাবে না। 70,000-এর নিচে নামা মানেই মার্কেট শেষ। মার্কেট একদম ড্রপ করবে, 40,000 মার্কেট, চলে আসতে পারে। হ্যাঁ আমি একটা নিউজ পাইলাম এরকম যে 70-এর নিচে নামতে পারে। 70 না নামলে আপনি ধরে নেন যে 75-এ নামতে পারে, আমার যেটুকু ধারণা। ধরে নেন যেহেতু 80-র নিচে নামছে, তার মানে 70-এ 75 পর্যন্ত সে যাবে। সাপোর্ট তবে রেজিস্ট্যান্সের একটা ব্যাপার স্যাপার আছে না, এই আর কি। এইবার একটা খেলা দেখাবে স্যার, বিটিসি একটা দেখাইলে খেলা দেখাবে। দেখাইলে দেখাইলে ভালো। দেখাইলে কেন ভালো? অনেকের যে হোল্ডিং গুলো আছে, বা যারা যারা অ্যাকচুয়ালি হোল্ড করতে চাইছিল, তারা হচ্ছে হোল্ড করবে। অ্যান্ড এই ধাক্কায় যদি বাংলাদেশে কোনো কারণে যদি লিগ্যাল দিয়ে দেয়, ভাই, দিবা না স্যার, দিয়ে এখন দিবে। দিবে না, একটু দিয়ে দেরি দিবে। হবে। দিয়ে দিবে দেখেন। দিয়ে 26-এর দিলে, মধ্যেই দিয়ে দিবে, নেক্সট ইয়ারই দিয়ে দিবে দেখেন। ক্রিপ্টো যদি অ্যালাউ করে দেয় স্যার, আমার মতো খুশি আর কেউ হবে না। ভাই আমি তো একটা জায়গায় পার্সোনালি ইনভেস্ট করে রাখছি, তো ওইটা যদি পাম্প করে ভাই, তাহলে তো হইছে। আর আমার একটা প্ল্যান আছে, বলে রাখি, যদি বাংলাদেশে ক্রিপ্টো লিগ্যাল করে, আমার যত টাকা লাগুক, আমি হচ্ছে ক্রিপ্টো লঞ্চ করবো একটা। এইটা হচ্ছে স্যার, এটা হচ্ছে মেন কথা, ব্লকচেন লঞ্চ করতে হবে, ব্লকচেন। আমি হচ্ছে এটা নিয়ে একটা প্ল্যান করতেছি, অ্যান্ড আমার অলরেডি একটা টিম এটার পিছনে কাজ করতেছে, যে ব্লকচেন এটা নিয়ে আসতে কিভাবে হবে। করা যায়। ব্লকচেন পরের হিসাব, আগে ব্লকচেন না, আগে হচ্ছে আপনার টোকেন লঞ্চ। টোকেন যদি ফেমাস হয়, দেন হচ্ছে গিয়ে ব্লকচেন। এইগুলোর জন্য ভাই অনেক লেখাপড়ার দরকার আছে, ও অতটুক যাব অনেক না। অনেক হিউজ পরিমাণ। আমার টার্গেট হচ্ছে জাস্ট মার্কেটে আসবে, আমি হচ্ছে একটা প্রফিট কামাবো। যদি দেখি যে রেজাল্ট ভালো, তাহলে এটা কন্টিনিউ করে যাব ইথিরিয়ামের মালিকের মতো। আর না হলে বস হচ্ছে থাকবে, বস তাহলে থাকবে আর বাদ। কামাই। হ্যাঁ, নাহলে বাদ। শেষ, সব সেল করে দিয়ে বেরোয় যাবো, স্ক্যাম করে দিয়ে বেরোয় যাবো, শেষ। যাই হোক, স্ক্যাম করার টার্গেট নাই, জাস্ট বললাম আর কি। আচ্ছা। স্ক্যাম অনেক ব- অনেক কয়েন আছে তো, স্ক্যাম করছে, হিউজ পরিমাণ স্ক্যাম করছে, হুম, আছে ভাই। এখনো আছে। হ্যাঁ, থাকতেই পারে। আপনি আপনি নাম না জানা তো কয়েন নিয়ে কেন নাড়াচাড়া করবেন, স্বাভাবিক বিষয়। আমি স্যার নাম না জানা নয়, নাম জানা কয়েন নেই, আমি হচ্ছে কি আর বলবো আপনি। না হয় ভাই, এদের যাই হোক, ক্লাস রেকর্ডিং আর ক্রিপ্টো নিয়ে কথা না বলি, এই আর কি। আচ্ছা, দেখা যাবে যে ভাই, আমি মিউট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার যদি ভিসা কার্ড লাগে, আপনি যেহেতু পাসপোর্ট ছাড়া যদি ডলার ইউজ করতে চান, এই কার্ডটা ইউজ করতে পারেন, খুবই ভালো কার্ড। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যাতে পেমেন্ট 1 মাসের মধ্যে 3বার ডিক্লাইন না হয়, তাইলে কিন্তু আপনার মাইনাস ফিগারে চলে যাবে। তখন আপনার টাকা ভরলে টাকা কাটবে, একটা সমস্যা আছে। জাস্ট আপনার যতটুকু দরকার আপনি ইউজ করেন, পরবর্তীতে কার্ডটা রিমুভ করে দিবেন। আর এই কার্ডটা নিতে $10 মতন লাগে। $10 দিলে নিলেও আপনি 1 মাসের মধ্যে $5 খরচ করতে পারবেন, এমন একটা অ্যামাউন্ট আপনাকে গিফট দেয়। সো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা যারা বলছেন না ইনভেস্ট করবেন, সো আপনারা এখন থেকে একটা প্রিপারেশন রাখেন, যে ইলাস্ট্রেটর যেহেতু আজকে ক্লাস নাম্বার 2 গেল, তো আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাসগুলো একটু প্র্যাকটিস ভালো মতন করেন। ফটোশপে কি করে আসছেন এটা বাদ, কারণ ফটোশপের বিষয়গুলো আপনি নর্মালি ছোট ছোট বিষয়গুলো ইউটিউব দেখে 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 শিখতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটর থেকে একটু আমাদের প্রফেশনাল কাজগুলো মূলত শুরু হয়। তো আপনাদের উচিত ইলাস্ট্রেটরে ফুললি ফোকাস দেওয়া, যাতে করে আপনি মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন। ওকে। আমরা মূলত ব্র্যান্ড ডিজাইন, পোস্টার টোস্টার, এই হাবিজাবিগুলো নিতে কাজ করি, অ্যান্ড আরও কিছু অ্যাডিশনাল পার্ট থাকে ডিজাইনের মধ্যে। এগুলো হচ্ছে ভাই ডিপেন্ড করে, ক্লায়েন্ট এসে আপনার হুট করে একটা জিনিস বলবে। ম্যাক্সিমামই কমন ডিজাইনই থাকে। তো ওই ক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটরে ফোকাস দেওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে। আশা করি সবাই আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে, মাঝখান দিয়ে একটু ছোটোখাটো আড্ডাও হয়েছে, কেউ কিছু আবার মনে করেন না। ঠিক আছে। এই আর কি। তবে হ্যাঁ, আবার আবেগের বশে কেউ খরচ করতে যায় না। যেমন ভাই, আমি ডিজাইন প্রপার ভাবে পারি না, আমি তো অর্ডার পাইলে তো কাজ কোন না কোনো হইতে দিতে পারবো, এই চিন্তা করে কেউ যদি মনে করেন আপওয়ার্কে সাবস্ক্রিপশন কিনলেন, ফ্রিল্যান্সার ডট কম সাবস্ক্রিপশন কিনলেন, আপনার টোটাল টাকাটা ওয়েস্ট হবে। আপনি আগে নিজেকে রেডি করবেন প্রপার ভাবে, তারপরে কি আপনার সাবস্ক্রিপশন। ঠিক আছে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? গুড। আর বিষয়টা হচ্ছে, যাদের হচ্ছে যে ক্লাস একটু মিস গেছে, বা এক্সাম রিলেটেড বা কিছু প্রবলেম আছে, আমার মনে হয় আপনারা অফিসে একটু কথাবার্তা বলে আপনারা হচ্ছে ইয়া করেন, আহ, কি জানো,
অফিসে বলে ব্যাচটা শিফট করেন, অথবা অফিসে বলে পজ করতে পারেন। পজ না করে আপনি হচ্ছে অফিসে বিষয়টা জানায় রাখেন যে আমি তো এখন ক্লাস করতে পারতেছি না, আমার হচ্ছে সামনে এক্সাম, আমার এক্সাম শেষ হলে আবার নতুন কোন একটা ব্যাচে নিব। তো তখন হচ্ছে এটা জানা রাখাটা বেটার। আর এই ব্যাচের বা এই ক্লাসের লিঙ্কগুলো তো আছেই, রেকর্ডিংও আছে, সবই আছে, আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন, কোনো প্রবলেম নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। সবাই তাহলে ভালো থাকবেন, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ওকে, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।